প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে বায়োলজি ক্লাসে স্বাগতম। তো আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং খুব ভালোভাবে তোমাদের যে প্রাইভেটের পড়া এবং কলেজের যে পড়াগুলো ছিল সেগুলো কাভার করে সামনের দিকে আগাচ্ছ। বিকজ তোমরা এখন সেকেন্ড ইয়ারে প্রায় সবাই আহ, যেহেতু সেকেন্ড ইয়ারে চলে আসছো, সো তোমাদের দায়িত্ব এবং এখন যে পড়াশোনার যে স্পিড, এই দুইটাই কিন্তু অনেক বেশি থাকা উচিত। এবং যারা এখনো সেই দায়িত্ব নিয়ে বা তোমার স্পিড বাড়িয়ে পড়াশোনা করতেছো না, আমার কাছে মনে হয় যে তাদের জন্য কিন্তু এইটাই উপযুক্ত সময়। তো আমাদের ক্লাসে অলরেডি জয়েন করছে তাসনুবা তাবাসসুম সামিয়া, সামিয়া ফারজানা রুবি, রিহাদ হাসান, ঐশী, সম্রাব। ওকে সামিয়া, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। এবং আমি সুস্থ আছি, সৃষ্টিকর্তা ভালো রেখেছেন। তো আশা করি তোমরাও খুব ভালো আছো। ওকে, ক্লাসে আরো জয়েন করেছে এমডি রূপক ইসলাম, তাহমিনা আক্তার রাইসা। রূপক, তোমার মেসেজটা আমি দেখি নাই। হ্যাঁ, তুমি আবার একটা মেসেজ দিও। অনেক সময় দেখা যায় যে একসাথে আম, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপের মেসেজ আসে, তো দেখা যায় অনেক সময় মেসেজগুলো পিছনে ঢাকা পড়ে যায়। সো তুমি আর একবার একটু নক দিও, সেটা বেটার হবে। ওকে, সো আজকে আমরা পড়ব লেকচার 7 এবং লেকচার 7-এ আমাদের টপিক হচ্ছে এনজাইনা, হার্ট অ্যাটাক এবং হচ্ছে স্ট্রোক। তো আমরা প্রথমে এনজাইনা এবং হার্ট অ্যাটাকের মধ্যে আসলে পার্থক্য কি সেই পার্থক্যটা পড়ব। এরপরে আমরা হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের মধ্যে কি পার্থক্য সেটাও কিন্তু আজকের ক্লাসে আমরা জানতে পারবো। ঠিক আছে? তো আশা করি তোমরা ক্লাসের শেষ পর্যন্ত থাকবা। ক্লাসে জয়েন করেছে আরো সিয়াম, মৃত্তিকা রয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য এবং কুশল বিনিময় করার জন্য। ঠিক আছে, তো চলো আমরা ক্লাস শুরু করি। তাহলে দেখো, প্রথমে হচ্ছে আমরা বলেছি যে লেকচার 7 থেকে আমরা এনজাইনা, হার্ট অ্যাটাক এবং স্ট্রোক পড়ব। ঠিক আছে, তাহলে প্রথম টপিক হচ্ছে এনজাইনা। দেখো, এনজাইনা বা হৃদশুল, এটাকে আরেকটু সহজ করে যদি বলি, ইংলিশে বলি চেস্ট পেইন। চেস্ট পেইন, এবং আরেক ভাবে বলা যায় অ্যানজাইনা, অ্যানজাইনা পেক্টোরিস, অ্যানজাইনা পেক্টোরিস। ঠিক আছে, তাহলে মনে রাখবা অ্যানজাইনা, এটাকে শুধু চেস্ট পেইন বলা যায় এবং এটাকে ফুল ফর্ম বলা যায় কি অ্যানজাইনা পেক্টোরিস। ওকে, অ্যানজাইনা পেক্টোরিস বলার কারণ হচ্ছে আমাদের বুকের যে পেশি, এই বুকের মাংসপেশির নাম হচ্ছে পেক্টোরালিস পেশি। ওকে, তাহলে আহ, বুকের যে মাংসপেশি, ঠিক আছে, বুকের মাংসপেশি, এইটার নাম হচ্ছে পেক্টোরালিস পেশি। পেক্টোরালিস পেশি, বুঝতে পারছো? এই পেক্টোরালিস পেশি থেকেই শব্দটা আসছে কি পেক্টোরিস। ঠিক আছে, তাহলে আমাদের বুকের যে পেশি আছে, চেস্টের যে মাসল গুলা, এই মাসলের মধ্যে পেক্টোরালিস নামক পেশি আছে। তো এই পেক্টোরালিস পেশির সাথে মিল রেখে তোমার এটা হয়ে গেছে কি পেক্টোরিস। ঠিক আছে, কারণ যখন আমাদের বুকে ব্যথা অনুভূত হয় তখন ওই পেক্টোরালিস পেশির মধ্যেও কিন্তু আমরা ব্যথা অনুভব করি, তাই অ্যানজাইনা পেক্টোরিস বলা হয়। আচ্ছা, এখন দেখো অ্যানজাইনার সংজ্ঞাটা আসলে কি। এটার তোমার সংজ্ঞা, এটার সংজ্ঞা কিন্তু তোমাদের সিকিউ কয়ের জন্য, জ্ঞানমূলকের জন্য 3 স্টার। ঠিক আছে, এটা বই থেকে ভালো করে পড়বা। তবে আমি যদি এখানে বলে দেই, সেটা হচ্ছে হৃদপেশিতে, হৃদপেশিতে পর্যাপ্ত, হৃদপেশিতে পর্যাপ্ত অক্সিজেন সমৃদ্ধ, অক্সিজেন সমৃদ্ধ রক্ত। তার হৃদপেশিতে পর্যাপ্ত অক্সিজেন সমৃদ্ধ রক্ত সরবরাহ না হলে, সরবরাহ, সরবরাহ না হলে দম
বন্ধ হয়ে আসছে, দম বন্ধ হয়ে আসছে, বা বুক বুক নিষ্পেষিত বুক নিষ্পেষিত হচ্ছে, এমন মারাত্মক অস্বস্তিকর অবস্থা সৃষ্টি হলে তাকে অ্যানজাইনা বলে। ঠিক আছে, তাহলে হৃদপেশিতে দেখো পর্যাপ্ত অক্সিজেন সমৃদ্ধ রক্ত সরবরাহ না হলে তখন দম বন্ধ হয়ে আসছে বা বুক নিষ্পেষিত হচ্ছে, মানে বুকের মধ্যে একটা চাপ অনুভব হবে। ঠিক আছে, মাঝে মাঝে মনে হবে যে দম বন্ধ হয়ে আসতেছে, আবার মাঝে মাঝে বুকের মধ্যে তীব্র একটা চাপ অনুভূত হবে। এরকম মারাত্মক অস্বস্তিকর অবস্থার নাম হচ্ছে অ্যানজাইনা। ঠিক আছে, তাহলে যখন হৃদপেশিতে অক্সিজেন সরবরাহ কম থাকবে বা পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ থাকবে না, তখন দম বন্ধ হয়ে আসতেছে অথবা বুক নিষ্পেষিত হচ্ছে বা বুকের মধ্যে চাপ অনুভব হচ্ছে, এমন মারাত্মক একটা অস্বস্তিকর অবস্থার নাম হচ্ছে অ্যানজাইনা। ঠিক আছে, আশা করি তোমরা এটা ক্লিয়ার। এবার আসো আমরা একটু পড়বো। আমরা হার্ট অ্যাটাকের ডেফিনেশনটা আগে পড়ে নিব। ঠিক আছে, তাহলে দুটো ডেফিনেশন আগে পড়লে দুটোর মধ্যে কি পার্থক্য আছে সেই পার্থক্যটা ধরা আমাদের জন্য সহজ হবে। ঠিক আছে, ওকে, তাহলে দেখো হার্ট অ্যাটাক। ঠিক আছে, হার্ট অ্যাটাক, তো হার্ট অ্যাটাকের মধ্যে আসলে কি বলা হয়েছে? হার্ট অ্যাটাকের দেখো অপর নাম হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফার্কশন। তাহলে হার্ট অ্যাটাককে বলা হয় কি? মায়োকার্ডিয়াল ইনফার্কশন, বা সংক্ষেপে বলা হয় এমআই। সংক্ষেপে বলা হয় কি? এমআই। বুঝতে পারছো? এটার মধ্যে সময় কি বলছে? যখন যখন করোনারি ধমনীর লুমেন, যখন করোনারি ধমনীর লুমেন, ঠিক আছে, যখন করোনারি ধমনীর লুমেন সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, তো যখন করোনারি ধমনীর লুমেন সম্পূর্ণ বন্ধ হয়ে যায় তখন হৃদপেশিতে পুষ্টি ও অক্সিজেন সরবরাহ থাকে না এবং হৃদপেশিগুলো মরে যায় বা ধ্বংস হয়ে যায়। ঠিক আছে, এরকম অবস্থার নাম হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন। তাহলে সবাই ভালো করে খেয়াল করো, যখন করোনারি ধমনীর লুমেন সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, যখন করোনারি ধমনীর লুমেন সম্পূর্ণ বন্ধ হয়ে যায় তখন হৃদপেশিতে পুষ্টি এবং অক্সিজেন সরবরাহ থাকে না
বা রক্ত সরবরাহ থাকে না, কারণ করোনারি ধমনী হৃৎপিণ্ডের প্রাচীরে রক্ত সরবরাহ করে। যদি করোনারি ধমনীর লুমেন সম্পূর্ণ বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আর হৃৎপিণ্ডের প্রাচীরে কোনো রক্ত সরবরাহ হবে না। আর যদি কোনো রক্ত সরবরাহ না হয় তাহলে কোনো অক্সিজেন বা পুষ্টি পদার্থ কি হবে না, সরবরাহ হবে না, এবং তখন হৃৎপেশিগুলো মরে যাবে বা ধ্বংস হয়ে যাবে। এরকম অবস্থার নাম হচ্ছে হার্ট অ্যাটাক অথবা মায়োকার্ডিয়াল ইনফার্কশন। তাহলে অ্যানজাইনা এবং হার্ট অ্যাটাকের পার্থক্য নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। অ্যানজাইনার মধ্যে করোনারি ধমনীর লুমেন সংকীর্ণ হয়ে যায়, মানে করোনারি ধমনীর লুমেনের মধ্যে চর্বি জমা হওয়ার ফলে ওইটা শুরু হয়ে যায় কিন্তু পুরোপুরি বন্ধ হয় না। ফলে অ্যানজাইনাতে দেখা যায় হৃৎপেশিতে তোমার সামান্য হইলেও রক্তের সরবরাহ থাকে বা অক্সিজেন সরবরাহ থাকে, তবে সেই অক্সিজেন সরবরাহটা পর্যাপ্ত পরিমাণে থাকে না। ওই অক্সিজেন সরবরাহ পর্যাপ্ত না থাকার জন্য তোমার দম বন্ধ হয়ে আসছে বা বুক নিষ্পেষিত হচ্ছে, এরকম মারাত্মক অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হয়। অপরদিকে মায়োকার্ডিয়াল ইনফার্কশন বা হার্ট অ্যাটাকের মধ্যে দেখো করোনারি ধমনীর লুমেন সম্পূর্ণ কি হয়ে যায়, একদম সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, ঠিক আছে, এবং হৃৎপিণ্ডিতে রক্ত সরবরাহ বা পুষ্টি ও অক্সিজেন সরবরাহ একেবারেই থাকে না। এখন যদি কোন একটা টিস্যুতে রক্ত সরবরাহ না থাকে, সেখানে যদি একেবারেই কোনো পুষ্টি বা অক্সিজেন না যায় তাহলে সেই টিস্যুগুলোর পক্ষে সার্ভাইভ করা সম্ভব না, তখন সেই হৃৎপেশিগুলো মরে যাবে বা ধ্বংস হয়ে যাবে। এই অবস্থার নাম হচ্ছে হার্ট অ্যাটাক। তাহলে বোঝা গেল অ্যানজাইনার মধ্যে রক্ত সরবরাহ কমে গেছে, অক্সিজেন সরবরাহ কমে গেছে, কিন্তু টিস্যুগুলো মরে যায় নাই, দম বন্ধ হয়ে আসতেছে বা বুকে নিষ্পেষিত হচ্ছে। আর হার্ট অ্যাটাকের মধ্যে করোনারি ধমনীর লুমেন পুরোপুরি বন্ধ হয়ে গেছে, রক্ত সরবরাহ, পুষ্টি এবং অক্সিজেন সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এর ফলে হৃৎপেশি আহ তোমার মরে গেছে বা ধ্বংস হয়ে গেছে। এরকম অবস্থার হচ্ছে হার্ট অ্যাটাক। আচ্ছা, এই যে দুটো ঘটনা আমরা বললাম তোমাকে, তুমি বলো তো যে কোনটা পূর্বের অবস্থা এবং কোনটা পরবর্তী অবস্থা? দুইটা তো প্রায় সিমিলার ঘটনা, তাহলে কোনটা পূর্ববর্তী অবস্থা আর কোনটা পরবর্তী অবস্থা বলে তোমার মনে হচ্ছে? মানে অ্যানজাইনা এবং হার্ট অ্যাটাকের মধ্যে কোনটা আগে আর কোনটা পরে হয়, তোমাদের কাছে কি মনে হয়? তোমরা একটু আমাকে জানায় দাও, ঠিক আছে? সময় কিন্তু 30 সেকেন্ড, ওকে? আচ্ছা, তো ক্লাসে আরো জয়েন করছে রিহাদ হাসান উৎস, থ্যাংকস a lot ভাইয়া ফর জয়নিং আওয়ার ক্লাস। রিহাদ বলছে আমারও এরকম হইতো আগে। আসলে আমাদের দেখা যায় যে কোনো মানসিক চাপের সময় অথবা শারীরিক পরিশ্রম বেশি করলে অনেক সময় দেখা যায় বুকে ব্যথা হয়। এটা হচ্ছে এক ধরনের অ্যানজাইনা, ওকে? এটাকে বলা হয় তোমার স্টেবল অ্যানজাইনা, ওকে? আমি এটা একটু পরে তোমাকে বলে দিব। ওকে, ঐশী বলছে অ্যানজাইনা পূর্বের অবস্থা। ওকে, সিয়াম বলছে হার্ট অ্যাটাক পরে হয়। মানে দুইটা কথাই সত্য, তাই না? সো অ্যানজাইনা হচ্ছে পূর্বের অবস্থা এবং হার্ট অ্যাটাক হচ্ছে পরের অবস্থা। ভেরি গুড, তাহলে তোমরা থিমটা কিন্তু বুঝতে পারছো। ওকে, আমি এটাই চাচ্ছিলাম যে তোমরা আসলে ধরতে পারো কিনা। তো চলো আমরা একটা ছবির মাধ্যমে এটাকে দেখানোর চেষ্টা করি, ঠিক আছে? যখন তোমার অ্যানজাইনা হয়, অ্যানজাইনা হওয়ার সময় দেখা যায় যে রক্তনালী যেগুলো আছে এগুলো অনেকটা ন্যারো হয়ে যায়, ঠিক আছে? এখানে চর্বি জমা হওয়ার ফলে তোমার এই রক্তনালীগুলো ন্যারো হয়ে গেছে, ওকে? কিন্তু এটা কিন্তু পুরোপুরি বন্ধ হয় নাই। তুমি দেখো এই যে এখানে লুমেন সরু, লুমেন সরু, ঠিক আছে? তার তার মধ্যে অক্সিজেন সরবরাহ কমে যায়, অক্সিজেন সরবরাহ কমে যায়, ঠিক আছে? তখন বুক নিষ্পেষিত, তখন বুক নিষ্পেষিত হয়। এই অবস্থার নাম হচ্ছে অ্যানজাইনা, ঠিক আছে? আর হার্ট অ্যাটাক আসলে কি হয়? ধরো এটা হচ্ছে রক্তনালী,
হার্ট অ্যাটাকের মধ্যে তোমার এই লুমেনটা পুরোপুরি কি হয়ে যায়, পুরোপুরি বন্ধ হয়ে যায়। এই লুমেনটা পুরোপুরি বন্ধ হয়ে যায়। তাহলে দেখো এখানে লিখবো যে লুমেন সম্পূর্ণ, লুমেন সম্পূর্ণ বন্ধ, অক্সিজেন সরবরাহ, অক্সিজেন সরবরাহ বন্ধ এবং হৃদপেশি, হৃদপেশি মরে যাওয়া, হৃদপেশি মরে যাওয়া, এটাকে বলতেছে হার্ট অ্যাটাক, হার্ট অ্যাটাক। ঠিক আছে? তাহলে দুইটা ঘটনার মধ্যে তুমি ভালো করে খেয়াল করে দেখো, এইখানে লুমেন শুরু হয়েছে কিন্তু পুরোপুরি বন্ধ হয় নাই, অক্সিজেন সাপ্লাই কমে গেছে, দম বন্ধ হয়ে আসতেছে বা বুক নিষ্পেষিত হচ্ছে, এটা হচ্ছে অ্যানজাইনা। এখানে লুমেন পুরোপুরি বন্ধ হয়ে গেছে, অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে গেছে, ফলে টিস্যুগুলা মরে গেছে, মানে এর পরবর্তী টিস্যুগুলা, এরপরে যে টিস্যুগুলা থাকবে সেই টিস্যুগুলা মরে গেছে বা ধ্বংস হয়ে গেছে, তার নাম হচ্ছে হার্ট অ্যাটাক। মানে যেখানে ব্লক থাকবে বা যেখানে কমপ্লিট ব্লক থাকবে তারা পরবর্তী টিস্যুগুলোতে কোনো ব্লাড সাপ্লাই থাকবে না বা কোনো অক্সিজেন সাপ্লাই থাকবে না। সুতরাং ব্লকের পরবর্তী যে টিস্যুগুলো আছে সেই টিস্যুগুলো মারা যাবে বা ধ্বংস হয়ে যাবে, সেটা হচ্ছে হার্ট অ্যাটাক। ওকে, এখন আমরা বলতে পারি অ্যানজাইনা হচ্ছে পূর্বাবস্থা। অ্যানজাইনা হচ্ছে, দেখো অ্যানজাইনা হচ্ছে হার্ট অ্যাটাক এর পূর্বাবস্থা। তাহলে অ্যানজাইনা হচ্ছে পূর্বাবস্থা, এটা লিখি সংক্ষেপে। আর হার্ট অ্যাটাক হচ্ছে পরবর্তী অবস্থা, পরবর্তী অবস্থা। অর্থাৎ কারো ধরো অ্যানজাইনার ব্যথা হচ্ছে, কারো অ্যানজাইনার ব্যথা হচ্ছে, তো অ্যানজাইনার ব্যথা নিয়ে কেউ হাসপাতালে গেল, ডাক্তারের কাছে গেল, ডাক্তার প্রথমে কোন পরীক্ষা দিবে বলতো? ধরো হৃদ, ওকে, সো লুমেন, লুমেন মানে হচ্ছে এই ধমনীর ভিতরের ফাঁকা স্থান, এটাকে বলা হয় লুমেন। এটা কিন্তু আমরা আগে আরো কয়েকবার পড়াইছি। ওকে, তুমি হয়তো ভুলে গেছো। তাহলে লুমেন হচ্ছে ধমনী বা শিরার ভিতরে যে ফাঁকা স্থান থাকে তাকে বলা হয় লুমেন। তাহলে অ্যানজাইনা হচ্ছে পূর্বাবস্থা আর হার্ট অ্যাটাক হচ্ছে কি পরবর্তী অবস্থা। ঠিক আছে, এটা মনে রাখবা। এখন বলো যে কোনো একটা পেশেন্ট ধরো তোমার বুকে ব্যথা নিয়ে আসছে, আমরা মনে করতেছি যে এটা হার্টের ব্যথা। ঠিক আছে, এটা পাকস্থলীর জন্য ব্যথা হইতে পারে, ধরো আলসারের ব্যথাও হইতে পারে। এখন এটা কি হার্টের ব্যথা নাকি এটা পাকস্থলীর ব্যথা, আমি দুটাকে পৃথক করার জন্য কোন পরীক্ষা দিব? ওকে, আমি যদি তোমার হার্টের ব্যথাই সন্দেহ করি তাহলে কোন পরীক্ষা প্রথমে দিব? ঠিক আছে, বলো, কমেন্টে জানায় দাও। দেখো লুমেন কি দ্বারা বন্ধ হবে? লুমেন বন্ধ হবে চর্বির সাহায্যে। ঠিক আছে, গত ক্লাসে এই কথাটা বলতেছিলাম যে যখন একটা ধমনীর লুমেন ব্লক হয় তখন চর্বি দ্বারা ব্লক হয়। তোমরা আমার মনে হয় যে আগের ক্লাসটা একটু করবা, আগের ক্লাস না করলে দেখা যাবে তোমার কিছু কিছু সহজ বিষয় তোমরা মিস করে ফেলবা। যেমন গত ক্লাসে কিন্তু আমরা খুব সুন্দর করে বলছি যে ধমনীর লুমেন যখন বন্ধ হয়ে যায় তখন চর্বি দ্বারা বন্ধ হয়ে যায়, কোলেস্টেরল দ্বারা বন্ধ হয়ে যায়, এবং যাকে বলছিলাম অ্যাথেরোমেটাস প্লাক, এটা গত ক্লাসের পড়া ছিল, সো এটা কিন্তু তুমি তাহলে পড়ো নাই। তাহলে এখানে দেখো এই যে এখানে একটা চর্বি ছিল, চর্বি, ঠিক আছে, চর্বি বা কোলেস্টেরল, চর্বি বা কোলেস্টেরল। তাহলে যদি আমরা অতিরিক্ত ফ্যাটি ফুড খাই, বাহিরের চর্বিযুক্ত বা কোলেস্ট্রলযুক্ত খাবার খাই, তাহলে কিন্তু এই চর্বিগুলা ধমনীর গায়ে জমা হয়ে
এই ধমনীর যে রাস্তা বা লুমেন, এই যে ফাঁকা জায়গা, এটাকে কি করে দেয়? ব্লক করে দেয়। চর্বি বা কোলেস্টেরলের সাথে আরো কিছু জিনিস যুক্ত হয়, ক্যালসিয়াম যুক্ত হয়, যোগ প্রোটিন যুক্ত হয়, ক্যালসিয়াম যুক্ত হয়, যোগ প্রোটিন যুক্ত হয়, এবং সাথে কিছু ক্ষেত্রে অণুচক্রিকাও যুক্ত হয়, অণুচক্রিকা যুক্ত হয়। ঠিক আছে? এরা সবাই মিলে যে অবস্থার সৃষ্টি করে তাকে বলা হয় অ্যাথেরোমেটাস প্লাক। এটাকে বলা হয় অ্যাথেরো অ্যাথেরোমেটাস অ্যাথেরোমেটাস প্লাক বলা হয়, অ্যাথেরোমেটাস প্লাক। ঠিক আছে? সো আবার রিপিট করতেছি, তাহলে ধমনী লোমেন কিভাবে শুরু হয়? অ্যান্সার হচ্ছে চর্বি বা কোলেস্টেরল, প্লাস হচ্ছে কি ক্যালসিয়াম আয়ন, সাথে হচ্ছে প্রোটিন, তারপরে হচ্ছে কি অণুচক্রিকা। এরা সবাই একত্রিত হয়ে এই ধমনী লোমেনটা শুরু হয়ে যায়। প্রথমে আসে কোলেস্টেরল, তার সাথে ক্যালসিয়াম এবং প্রোটিন যুক্ত হয়, এবং যখন এরা সবাই যুক্ত হয় তখন দেখা যায় এই রাস্তাটা শুরু হয়ে গেল না? এই রাস্তা শুরু হইলে রক্তের গতি কি হয়? রক্তের গতি গতি বাধাপ্রাপ্ত হয়। এই রক্তের গতি বাধাপ্রাপ্ত হইলে সেখানে অণুচক্রিয়াও কি করে? অণুচক্রিয়াও কি করে? রক্তকে জমাট বাঁধিয়ে দেয়। আলটিমেটলি এখানে সবকিছু একত্রে একটা প্লাক সৃষ্টি করে, সেই প্লাকের নাম হচ্ছে অ্যাথেরোমেটাস প্লাক। এই অ্যাথেরোমেটাস প্লাক সৃষ্টি হওয়ার ফলেই লুমেনটা কি হয়ে যাচ্ছে? শুরু হয়ে যাচ্ছে। এখন বলো ক্লিয়ার কিনা? ওকে, তার জন্য কিন্তু তোমাদের বলি যে আগের লেকচার সবসময় করে আসবা, তাহলে তোমার জন্য সবসময় ক্লাস পরবর্তী ক্লাসটা বোঝাটা সহজ হবে। ঠিক আছে? আচ্ছা, ওকে। তোমাদের যে কোশ্চেনটা করছিলাম যে বুকে ব্যথা নিয়ে আসলে তোমরা কোন পরীক্ষাটা প্রথমে দিবা, অ্যান্সার হচ্ছে ইসিজি। এটা কিন্তু পড়াইছিলাম যে হৃদরোগ নির্ণয়ের প্রাথমিক পরীক্ষার নাম কি? ইসিজি। ঠিক আছে? যে কোনো পেশেন্ট হসপিটালে আসছে, তুমি সন্দেহ করতেছো যে তার হার্টের সমস্যা হইতে পারে, ওকে, তাহলে তোমার প্রথম পরীক্ষা অবশ্যই ইসিজি হবে। ঠিক আছে? এনজিওগ্রাম পরে হবে, এনজিওগ্রাম যখন ব্লক থাকবে, ব্লক থাকলে আমরা পরীক্ষার নাম দিব এনজিওগ্রাম। হৃদরোগের চিকিৎসায় কি কি পরীক্ষা নিরীক্ষা আমরা দেই, এই টপিকের ক্লাস কিন্তু হয়ে গেছে, হ্যাঁ, ওখানে চেক করে নিবা। আচ্ছা, এখন চলো, এই যে তোমার বুকে ব্যথা হচ্ছে, বুকে ব্যথা হওয়ার কারণ কি? ওকে, তাহলে আমার প্রশ্নটা হচ্ছে অ্যানজাইনা, অ্যানজাইনা বা হার্ট অ্যাটাকে, হার্ট অ্যাটাকে বুকে ব্যথা হবার কারণ কি? ঠিক আছে? তাহলে অ্যানজাইনা বা হার্ট অ্যাটাকে বুকে ব্যথা হবার কারণ কি? অ্যান্সার যদি আমি বলি, সেটা হচ্ছে তোমার যখন অক্সিজেন সরবরাহ, যখন অক্সিজেন সরবরাহ কম বা বন্ধ, তখন কি ঘটবে? তখন ঘটবে অবাত শ্বসন, তখন ঘটবে অবাত শ্বসন। ঠিক আছে? অবাত শ্বসনে কি সৃষ্টি হয়? অবাত শ্বসনের সৃষ্টি হয় কি? ল্যাকটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড সৃষ্টি হয়। ঠিক আছে? অবাত শ্বসন সৃষ্টি হয় কি? ল্যাকটিক অ্যাসিড। এই ল্যাকটিক অ্যাসিড যখন অতিরিক্ত মাত্রায়, অতিরিক্ত মাত্রায় হৃৎপেশিতে, হৃৎপেশিতে জমা হয়, হৃৎপেশিতে জমা হয়, ঠিক আছে, তখন তখন বুকে ব্যথা, তখন বুকে ব্যথা অনুভূত হয়, তখন বুকে ব্যথা অনুভূত হয়। ঠিক আছে? তাহলে আমরা আবার একটু রিপিট করব। যখন অক্সিজেন সরবরাহ কমে যায় বা পুরোপুরি বন্ধ হয়ে যায়, তখন দেখো অক্সিজেন কম থাকলে কি ঘটবে? সবাত শোষণ ঘটবে নাকি অবাত শোষণ ঘটবে? তখন অবশ্যই অবাত শোষণ ঘটবে। আর অবাত শোষণের একটা উৎপন্ন পদার্থের নাম কি? ল্যাকটিক অ্যাসিড। এই ল্যাকটিক অ্যাসিড যখন অতিরিক্ত মাত্রায় হৃৎপেশিতে জমা হয়, তখন বুকে ব্যথা অনুভূত হবে। এটাকে মনে থাকবে।
আমরা কিন্তু একটা উদাহরণ দিছিলাম যে ধরো অনেকদিন পরে আমরা মাঠে খেলতে গেলাম, ধরো 1 মাস পরে আমরা হঠাৎ করে মাঠে খেলতে গেলাম, ঠিক আছে, ক্রিকেট, ফুটবল বা ব্যাডমিন্টন। ওকে, দেখবা তার পরের দিন আমাদের হাতে পায়ের বা বডির যে পেশিগুলা, এই মাসলগুলো একদম মানে প্রচুর ব্যথা অনুভূত হচ্ছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমি হঠাৎ করে এত বেশি পরিশ্রম করছি। ওই পরিশ্রম করার জন্য যতটা অক্সিজেন সাপ্লাই দরকার ছিল, মানে টিস্যুতে যত অক্সিজেন সাপ্লাই দরকার ছিল, ততটা অক্সিজেন টিস্যুর মধ্যে মানে প্রবেশ করা নাই। তখন অক্সিজেনের ঘাটতিতে এই বডির টিস্যুগুলোতে অক্সিজেনের ঘাটতিতে কি হয়েছে? অবাত শোষণ হয়েছে, যার ফলে উৎপন্ন হয়েছে কি ল্যাকটিক অ্যাসিড। ওই ল্যাকটিক অ্যাসিড জমা হওয়ার ফলে তোমার পুরা বডিতে কি হয়েছে? ব্যথা হয়েছে। কথা বুঝতে পারছো? এখন তুমি যদি বলো যে ভাই আমি যদি বেশি পরিশ্রম করি তাহলে আমার বেশি অক্সিজেন দরকার কেন? অ্যান্সার হচ্ছে বেশি পরিশ্রম যখন করবা তখন দেখো বেশি বেশি এটিপি লাগবে, তাই না? আর এটিপি কখন উৎপন্ন হয়? খাদ্য জারণের ফলে উৎপন্ন হয়। আর খাদ্য জারণের জন্য কি দরকার হয়? অক্সিজেন দরকার হয়। কথা বুঝতে পারছো? তাহলে বেশি পরিশ্রম করলে তখন বেশি অক্সিজেন দরকার হয়, বিকজ বেশি পরিশ্রম মানে বেশি এটিপির প্রয়োজন। বেশি এটিপি মানে বেশি খাদ্য জারিত হওয়া প্রয়োজন। আর খাদ্য জারণের জন্য কি দরকার? অক্সিজেন দরকার। দ্যাটস ওয়াই অক্সিজেন ডিমান্ড কি হয়ে যায়? বেড়ে যায়। তাহলে তোমার অক্সিজেন ডিমান্ড বেশি বাট অক্সিজেন সরবরাহ কম, তখন দেখা যাবে তোমার সেখানে অবাতশোষণ ঘটবে, যার ফলে সৃষ্টি হবে কি ল্যাকটিক অ্যাসিড। আর এটা অতিরিক্ত জমা হওয়ার ফলেও তোমার একটা পেশিতে ব্যথা অনুভূত হয়। আর হৃদপেশিতে ইউজুয়ালি তোমার চেস্ট পেইন হয় না। একমাত্র কখন হয়? যখন হৃদপেশি নিজেই দুর্বল হয়ে যায় বা হৃদপেশিতে যখন অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে যায়, তখন হৃদপেশির মধ্যে দেখা যায় অপাত শোষণ ঘটে এবং ল্যাকটিক অ্যাসিড অতিরিক্ত মাত্রা উৎপন্ন হয়। ঠিক আছে, এই অতিরিক্ত ল্যাকটোজ উৎপন্ন হওয়ার ফলে হৃদপেশিতে কি হয়? ব্যথা অনুভূত হয়। ঠিক আছে, তো আশা করি তোমরা মেকানিজমটা ধরতে পারছো। এখন পরবর্তী প্রশ্ন হচ্ছে এনজাইনা বা বুকে ব্যথাটা আসলে কোন দিনের কোন সময়টাতে বেশি হয়? তো একটা জিনিস দেখা গেছে যে ভোর 4টা থেকে সকাল 9টা পর্যন্ত, তাহলে ভোর 4টা থেকে সকাল 9টা পর্যন্ত ব্যথা অনুভূত ব্যথা অনুভূত হওয়ার সম্ভাবনা সম্ভাবনা বেশি সম্ভাবনা বেশি। ঠিক আছে, তাহলে দেখো ভোর 4টা থেকে সকাল 9টা পর্যন্ত মানে আর্লি মর্নিং এ এই অ্যানজাইনা বা হার্ট অ্যাটাকের ব্যথা হওয়ার চান্স বেশি থাকে। সুতরাং কারো যদি ভোরের দিকে বা আর্লি মর্নিং এ তোমার বুকে ব্যথা হয় তাহলে সেটা অ্যানজাইনা ব্যথা হওয়ার চান্স বেশি। এর কারণ কি? এর কারণ হচ্ছে দেখো অন্য সময় যদি বুকের মাঝখানে ব্যথা হয় বেশিরভাগ ক্ষেত্রে সেটা আলসারের ব্যথা হওয়ার চান্স থাকে। বিকজ আমরা তো এই সময়টা আসলে তেমন একটা খাওয়া দাওয়া করি না, তাই না? এত ভোরে এত সকালে কিন্তু আমরা ইউজুয়ালি খাবার দাবার খাই না। সো পাকস্থলীর যে আলসারের ব্যথা, এই পাকস্থলীর আলসারের ব্যথার সাথে কিন্তু খাওয়া দাওয়ার একটা সম্পর্ক আছে। ঠিক আছে, কিছু কিছু ব্যথা না খাইলে হয়, মানে ধরো যে খালি পেটে থাকলে কিছু আলসারের ব্যথা বোঝা যায়, আবার কিছু ব্যথা আছে যে খাওয়ার পরে বেশি অনুভূত হয়। সো পাকস্থলীর আলসারের যে ব্যথা, এটা খাবার আগে বা খাবার পরে এরকম একটা সম্পর্ক থাকে এবং দিনের অন্যান্য সময় বেশি দেখা যায়। কিন্তু ভোরের দিকে আসলে আলসারের ব্যথা কম থাকে এবং ভোরে যদি কোনো বুকে ব্যথা হয় সেটা হার্টের ব্যথাটা হওয়ার সম্ভাবনা কি বেশি। তবে এইটার একদম একুরেট কারণ এখনো বলতে পারা নাই, মানে এটার হার বেশি। ধরো যে 10টা রোগীর হার্ট অ্যাটাক হয়েছে, তো 10টার মধ্যে দেখা গেছে 6 থেকে 7 জনেরই এই ভোরবেলায় তোমার হার্ট অ্যাটাক বেশি হয়েছে। সো এটা একটা ধরো যে কি বলবো, কাকতালি ভাবেই বলো। আর ধরো যে মানে একটা জিনিস নিয়ে যখন রিসার্চ হয়েছে, রিসার্চ বেসে এটা বলা যায় যে ইউজুয়ালি হার্ট অ্যাটাক ব্যঞ্জনা ব্যথাগুলো ভোরের দিকে বেশি হয়, তখন ইউজুয়ালি আলসারের ব্যথা কি থাকে? কম থাকে। সো ভোর রাতের কোনো ব্যথাকে গুরুত্ব সহকারেই নেওয়া উচিত। ঠিক আছে, ওকে, সো আশা করি এটুকু ক্লিয়ার। আমরা নেক্সট নতুন একটা অংশে যাব, সেটা হচ্ছে তোমার অ্যানজাইনার প্রকারভেদ নিয়ে আমরা একটু পরিচালক। অ্যানজাইনার প্রকারভেদ এতক্ষণ পর্যন্ত যা পড়াইছি তোমরা কি বুঝতে পারছো?
আমাকে একটু জানাইও, হ্যাঁ? ওকে, ঐশী, রুবি, জান্নাত এবং হামজা বলছে ক্লিয়ার, থ্যাঙ্কস লট। ঠিক আছে, সবাই বলছে ক্লিয়ার, গুড, ভেরি গুড। ওকে, এবার চলো আমরা অ্যানজাইনার প্রকারভেদ পড়ি। ঠিক আছে, স্থির অ্যানজাইনা। স্থির অ্যানজাইনাটা কখন হয়? এটা হচ্ছে অতিরিক্ত পরিশ্রম, অতিরিক্ত পরিশ্রম, অতিরিক্ত পরিশ্রম এবং চরম আবেগীয়, চরম আবেগীয় বিষণ্ণতায়, বিষণ্ণতায়, ঠিক আছে, বিষণ্ণতায় বেশি হয়। তাহলে স্থির অ্যানজাইনা হচ্ছে অতিরিক্ত পরিশ্রম আর চরম আবেগীয় বিষণ্ণতায় বেশি হয়। অস্থির, আচ্ছা, স্থির অ্যানজাইনা ইংরেজি কি? স্ট্যাবল অ্যানজাইনা, স্ট্যাবল অ্যানজাইনা। ওকে, আমি তিনটার মধ্যে কম্পেয়ার করে বলে দিব। অস্থির মানে হচ্ছে আনস্টেবল অ্যানজাইনা, আনস্টেবল অ্যানজাইনা। আর পরিবর্তনশীল বা প্রিন্স মেটাল অ্যানজাইনা। আচ্ছা, আনস্টেবল অ্যানজাইনাতে দেখা যায় ধমনীর লুমেন, ধমনীর লুমেন প্রায় 90 থেকে 99% কি হয়? সংকীর্ণ হয়, সংকীর্ণ হয়। তাহলে আনস্টেবল এনজাইনায় ধমনীর লুমেন প্রায় 90 থেকে 99% সংকীর্ণ হয়। অস্থির এনজাইনা কখন দেখা যায়? এটা হচ্ছে বিশ্রামের সময়, বিশ্রামের সময়, ঠিক আছে। আর সাধারণত সাধারণত দীর্ঘস্থায়ী হয়, সাধারণত দীর্ঘস্থায়ী হয়, ঠিক আছে, সাধারণত দীর্ঘস্থায়ী হয়। বিশ্রামের সময় ঘটে, বিশ্রামের সময় ঘটে, এটা সাধারণত দীর্ঘস্থায়ী হয়। পরিবর্তনশীল বা প্রিন্সিপাল অ্যানজাইনা, এটা হচ্ছে ঘুমের সময়, ঘুমের সময় বা ঘুমের মধ্যে, ঘুমের মধ্যে বা ঠান্ডা লাগার কারণে, বা ঠান্ডা লাগার কারণে, ঘুমের মধ্যে বা ঠান্ডা লাগার কারণে হয়, ঠিক আছে। তাহলে অ্যানজাইনা 3 রকম: স্থির, অস্থির এবং পরিবর্তনশীল। আসলে এইটা তেমন একটা দেখা যায় না, এটা একটু কম দেখা যায়। মেইন টাইপ হচ্ছে দুইটা, অ্যানজাইনার মেইন টাইপ হচ্ছে স্থির এবং অস্থির। প্রিন্স মেটালটা একটা ব্যতিক্রম। ওকে, ঘুমের মধ্যে অনেকের বুকে ব্যথা হয় বা ঠান্ডা লাগার কারণে কারো কারো বুকে ব্যথা হয়, সেটা হচ্ছে প্রিন্স মেটাল অ্যানজাইনা। ওকে, আর স্থির অ্যানজাইনা কখন বেশি হচ্ছে? দেখো, স্থিরটা, স্থির এবং অস্থিরের মধ্যে স্থিরটার মাত্রা কম, মানে ব্যথার তীব্রতা কম। আর অস্থির মানে কি? ব্যথার তীব্রতা কি বেশি থাকবে। ওকে, যেমন কোনো কিছুর তীব্রতা বা ইন্টেন্সিটি বোঝানোর জন্য আমরা কিন্তু অস্থির শব্দ ইউজ করি, ঠিক আছে। ওকে, আমরা এরকম ভাবে কাউকে প্রশংসা করি না যে তোমার রান্নাটা তো অস্থির হয়েছে, অথবা কাউকে দেখতে ভালো লাগে, তোমাকে আজকে অস্থির লাগতেছে। ওকে, কোথাও ঘুরতে গেলে যদি কোনো প্রাকৃতিক পরিবেশ আমরা দেখে দেখে মুগ্ধ হই, তখন বলি না যে আসলে জায়গাটা অস্থির, ওকে, সিনারিওটা অস্থির, এরকম বলি না। তাহলে অস্থির মানে হচ্ছে একটা তীব্রতা বা ব্যাপকতা বোঝায়। তাহলে যেখানে ব্যথার ব্যাপকতা বেশি, সেটা হচ্ছে অস্থির বা আনস্টেবল অ্যানজাইনা। এটা বিশ্রামের সময়ও ঘটবে। আর সাধারণত দেখো ব্যাপকতা বেশি হবে, দীর্ঘস্থায়ী হবে, এবং এ সময় ধমনীর লুমেন প্রায় 90 থেকে 99% কি হয়ে যায়? সংকীর্ণ হয়ে যায়, প্রায় পুরোপুরি ব্লক হওয়ার উপক্রম হয়, বা আর কিছুদিনের মধ্যেই হার্ট অ্যাটাক হবে। মানে অস্থির অ্যানজাইনাতে যেহেতু লুমেন প্রায় 90-র উপরে কিন্তু ব্লক হয়ে গেছে, সুতরাং অস্থির অ্যানজাইনাকে চিকিৎসা না করানো হইলে এইখান থেকে হার্ট অ্যাটাক হওয়ার চান্স কি থাকবে? বেশি থাকবে। আর স্থির অ্যানজাইনা আমাদের সবার হয়,
ওকে, কখন হয়? অতিরিক্ত পরিশ্রম করো। ধরো তুমি খুব বেশি কাজ করতেছো, ওয়ার্কলোড বেশি করতেছো, বা খুব বেশি পড়াশোনা করতেছো, সামনে তোমার পরীক্ষা চলে আসতেছে, তো পরীক্ষা নিয়ে তুমি খুব স্ট্রেসে আসছো, চরম আবেগ বিষণ্ণতায় আসছো। ধরো যে তোমার সাথে খুব আহ, মানে সেন্সিটিভ বা খুব ট্র্যাজেডিক একটা ঘটনা ঘটছে, মানে তুমি কোনোভাবে সেটা মানে ভুলতে পারতেছো না, ঠিক আছে? মানে বিষয়টা এরকম, আহ, ধরো তোমার প্রিয় মানুষের সাথে অনেকদিন দেখা হয় না, অথবা ধরো যে তোমার একটা রিলেশন ধরো যে ব্রেকআপই হয়ে গেছে, ভেঙেই গেছে। ওকে, তুমি মানসিকভাবে খুবই ডিপ্রেসড, ওকে, খুবই ইমোশনাল হয়ে পড়ছো। সেই সময় মাঝে মাঝে কি হবে, বুকে ব্যথা অনুভূত হইতে পারে, ঠিক আছে? তো সেরকম চরম আবেগ ও বিষণ্ণতার কারণে, ঠিক আছে, বুকে ব্যথা হইলে সেটা হবে স্থির অ্যাঞ্জানা। কারণ ওই সময়টা তুমি অতিক্রম করে ফেললে, দেখবা পরীক্ষা চলে গেছে, তোমার বুকের ব্যথা ভালো হয়ে গেছে। দেখবা তোমার আরেকটা রিলেশন হয়ে গেছে, বুকের ব্যথা ভালো হয়ে গেছে। তুমি যে কারণে কষ্ট পাইতেছিলা, যে কারণে স্ট্রেসে ছিলা, সেই স্ট্রেস নাই, দেখবা এই ব্যথা কি হয়ে গেছে, চলে গেছে। তাই এটাকে বলছে স্টেবল অ্যাঞ্জাইনা। মানে এটা নিয়ে তো ভয় পাওয়ার কিছু না, এটা মোটামুটি স্টেবল, তুমি স্টেবল আছো এখনো, তুমি আনস্টেবল হয়ে যাও না। আর আনস্টেবল মানে কি, যে এগুলা কিছুই না, তুমি সিরিয়াসলি একটা মানে চেস্ট পেইন ফিল করতেছো, যেটা বিশ্রামের সময় হচ্ছে, এবং যেখানে তোমার ধমের লুমেন কিন্তু আসলে অনেক বেশি শুরু হয়ে গেছে। সো এইটাকে খুব গুরুত্ব সহকারে আমাদেরকে দেখতে হবে, ঠিক আছে? এখন বলো, বিষয়টা বুঝতে পারছো কিনা? আর উদাহরণগুলা কেমন লাগলো সেটাও জানাও। ওকে, তোমরা কেমন উদাহরণ পছন্দ করো, কেমন উদাহরণ চাও, সেটা আমাকে একটু জানাও, ঠিক আছে? আহ রুবি, সামিয়া, জান্নাত, মৃত্তিকা এবং সিয়াম, সবাইকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে? ওকে, একজন একজনকে দেখি ফ্রেন্ডরা একজন একজনকে ফ্রেন্ডরা পোক করে নাকি? কারোর নাম ডিরেক্টলি মেনশন না করাটাই তো ভালো, তাই না? আমরা মজা করি করি, কিন্তু পাবলিকলি কাউকে আমরা মানে বিপদে ফেলে না দেই, ঠিক আছে? ওকে। আর আমি সবার সাথে ফ্রেন্ডলি, সো আমি এইসব কথা তোমার বাসায় বলে দিব না। তুমি শিওর থাকো যে তোমার বাসায় এইসব বলে দিব না, ঠিক আছে? একটু প্রাইভেসি মেনটেন করব। হ্যাঁ, যা কিছুই করো, পড়াশোনা সবার আগে প্রায়োরিটি থাকতে হবে। পড়াশোনা না করলে কেউ তোমার কাছে থাকবে না। আর যদি তুমি পড়াশোনা না করো, দেখো পড়াশোনা না করো, তোমার কিন্তু হার্ট অ্যাটাক হইতে পারে, তাই না? তোমার অ্যানজাইনা হইতে পারে, কারণ পড়াশোনা করলা না, তোমার ব্রেকআপ হয়ে গেল, তোমার প্রিয় মানুষ তোমাকে ছেড়ে চলে গেল, কারণ এখন দেখা যায় তোমার টাকা পয়সা নাই, স্ট্যাটাস ভালো না। ওকে, মেয়েরা তো দেখবে যে তোমার আসলে ক্যারিয়ার কিরকম। সো ওইসব দেখে যদি মনে করে যে তোমার পড়াশোনার লেভেল ঠিক নাই, তখন তো তোমাকে ছেড়ে চলে যাবে। তখন সেইখান থেকে তোমার চরম আবেগ বিষণ্ণতা হইতে পারে, অ্যানজাইনা হইতে পারে, ঠিক আছে? ওকে। এবং আস্তে আস্তে যদি তুমি এটাকে গুরুত্ব না দাও, ঠিক আছে, আনস্টেবল যদি হয়ে যায় কোনো কোনো ক্ষেত্রে, ধরো যে অনেকে আছে যে ব্রেকআপের পরে কি করে, অনেকে ব্রেকআপের পরে বিড়ি সিগারেট বেশি খায় না, বিড়ি সিগারেট অ্যালকোহল জাঙ্ক ফুড বেশি খায়, অনিয়ন্ত্রিত জীবনযাপন করে, সবকিছু মিলিয়ে দেখা যায় প্রথমে ছিল স্টেবল, পরে হয়ে গেল আনস্টেবল যায় না, এবং এর পরে কিন্তু সেখান থেকে হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। তার মানে দেখছো, পড়াশোনা না করলে কিন্তু হার্ট অ্যাটাক হইতে পারে। সো বি কেয়ারফুল, ঠিক আছে? ওকে। আচ্ছা, এখন আসো, আমরা পরবর্তী অংশে যাব। আমরা পড়তেছি এখন অ্যাঞ্জানার কারণ, কারণ পড়ায় ফেলছি, ওই যে ল্যাকটিক অ্যাসিড তৈরি হওয়া, কারণ হচ্ছে ল্যাকটিক তৈরি হওয়া, ঠিক আছে? অ্যাঞ্জানার লক্ষণ, লক্ষণের মধ্যে এক নাম্বার হচ্ছে বুকের মাঝখানে, বুকের মাঝখানে ব্যথা, বুকের মাঝখানে ব্যথা, ঠিক আছে? এটা হচ্ছে স্টারনামের, স্টারনামের, স্টারনামের পেছনে, স্টারনামের পেছনে ব্যথা, ঠিক আছে? দুই নাম্বার হচ্ছে তোমার ব্যথা গলা, কাঁধ, ব্যথা গলা, কাঁধ, ব্যথা হচ্ছে গলা, কাঁধ, তারপর হচ্ছে বাহু, বাহু, তারপরে চোয়াল, দাঁত,
এমনকি এমনকি মস্তিষ্কে ছড়াতে পারে। তাহলে ব্যথা হচ্ছে গলা, কাঁধ, বাহু, চোয়াল, দাঁত, এমনকি মস্তিষ্কে ছড়াতে পারে। ঠিক আছে। 3 নাম্বার হচ্ছে ব্যথা 5 থেকে 30 মিনিট স্থায়ী হয়। ব্যথা 5 থেকে 30 মিনিট স্থায়ী হয়। ঠিক আছে। আর 4 নাম্বার হলো হজমে গন্ডগোল, বমি বমি ভাব, দেখা যেতে পারে। ঠিক আছে। অনেক সময় ব্যথার উৎপত্তি স্থল বোঝা যায় না। ঠিক আছে। তাহলে অ্যানজানার লক্ষণ দেখো কি কি আছে। বুকের ঠিক মাঝখানে ব্যথা হবে এবং স্টারনামের পেছনে ব্যথা হবে। স্টারনামের আরেকটা বাংলা ছিল উরুফলক। এটা চলনাঙ্গ চলনা চ্যাপ্টারে পড়াইছি। এই যে বুকের মাঝখানে যে অস্থি, এই অস্থির নাম কি স্টারনাম অথবা উরুফলক। এর ঠিক পিছনে ব্যথা হবে। ব্যথাটা হবে কি স্ট্যাবিং পেইন, মানে চাকু দিয়ে যদি কেউ তোমাকে স্ট্যাব করে, মানে চাকু যদি কাউকে স্ট্যাব করা হয়, চাকুর ধারালো অংশ দিয়ে যদি কোনো অংশে মানে আঘাত করা হয়, তাহলে তোমার যেরকম পেইন হয়, পেইনটা কিছু ওইরকম অনুভূত হবে। ঠিক আছে। ওকে। সো আমি অনেক স্টুডেন্টকে দেখছি যে অ্যাঞ্জেনার ব্যথা কেমন হয়, সে বলে বুকের বাম পাশে হয় এবং চিনচিন করে ব্যথা হয়। ঠিক আছে। এইসব বললে কিন্তু হবে না। এই আমাদের বাংলা ছবির কথা নিয়ে আসলে হবে না। আমার ঠিক বুকের বাম পাশে ব্যথা করে, চিনচিন করে ব্যথা করে, এইসব ব্যথা বললে হবে না। বুকের ঠিক মাঝখানে ব্যথা করে এবং স্টার্নামের পিছনে ব্যথা থাকে। আর ব্যথাটা আসলে মেডিকেলে তুমি যখন দেখবা স্ট্যাবিং পেইন, ছুরিতে আঘাত করে যেরকম হয় সেরকম ব্যথা। ব্যথা দেখো এই বুকের মাঝখানে এক জায়গাতে স্থির থাকবে না। ওকে। বুকের মাঝখানে স্থির থাকবে না, এটা উপর দিকে উঠবে। উপর দিকে দেখো কি আছে, গলা, কাঁধ, এই যে 2 বাহু, 2টা হাত, চোয়াল, দাঁত, মস্তিষ্ক, মানে উপরের যে কোনো অংশে ছড়া যেতে পারে। অনেক সময় ব্যথার মূল উৎপত্তি স্থল, মানে ব্যথাটা কোন জায়গা থেকে আসতেছে, অনেক সময় এটা বোঝা যায় না। ওকে। ব্যথাটা ইউজুয়ালি কম সময় স্থায়ী হয়, 5 থেকে 30 মিনিট। হার্ট অ্যাটাকের ব্যথা অনেক দীর্ঘস্থায়ী হয়। হার্ট অ্যাটাকের ব্যথা সহজে থামতে চায় না, মানে চিকিৎসা না করে থামবেই না। কিন্তু অ্যাঞ্জেনার ব্যথা এরকম হইতে পারে যে মাঝে মাঝে হইতে পারে, মাঝে মাঝে ব্যথা শুরু হইলো, আধা ঘন্টা ব্যথা ছিল, আধা ঘন্টা পরে ব্যথা চলে গেল। তো এর জন্য অ্যাঞ্জেনার ব্যথার সাথে অনেকেই আলসারের ব্যথা বা পাকস্থলীর কোনো সমস্যা, অ্যাসিডিটি, এগুলাকে তোমার অনেক সময় প্যাচ লাগায় ফেলে। কথা বুঝতে পারছো? তো এর জন্য আমাদের একটু কেয়ারফুল থাকতে হবে। যদি দেখা যায় কারো বয়স 25-এর বেশি, ধরো বয়স 25-এর বেশি, তিনি স্মোক করেন, ফাস্ট ফুড বেশি খান, শরীরের ওজন খুব বেশি, ওকে, বিএমআই বেশি, ওকে, কোনো ব্যায়াম করেন না, তো সবকিছু মিলিয়ে তার মাঝে মাঝে বুকে ব্যথা হয়। ব্যথাটা 5 থেকে 30 মিনিট স্থায়ী থাকে। ব্যথা মাঝখানে শুধু স্থির থাকে না, এটা উপর দিকে ছড়ায় যায়। ওকে। তখন অবশ্যই তাকে কিন্তু হার্টের কোনো সমস্যা চিন্তা করতে হবে। ওকে। এখন সে যদি তখন এটা আলসারের ব্যথা মনে করে পাত্তা না দেয় এবং শুধু গ্যাসের বড়ি খায়, হয়তো বা সে সাময়িকভাবে মানে ওভারকাম করলো। বিকজ তোমার যেহেতু অ্যাঞ্জেনার ব্যথা 5 থেকে 30 মিনিটের বেশি থাকে না, সুতরাং ওই গ্যাসের বড়ি খাইলেও সে ভালো হবে, না খাইলেও সে 30 মিনিট পরে মোটামুটি ভালো ফিল করবে, কারণ ব্যথা থাকেই 30 মিনিট, তাই না? সো তখন সে একটা কিন্তু বড় একটা ভুল করতে পারে। বিকজ এই বারবার অ্যাঞ্জেনা তোমাকে একটা সিগন্যাল দিচ্ছে যে দ্যার ইজ সামথিং রং।
ওকে, তুমি যদি সেখানে ডাক্তারকে না দেখাও, চিকিৎসা গ্রহণ না করো, তো তোমার একটা হার্ট অ্যাটাক হইতে পারে। আর হার্ট অ্যাটাক হলে কিন্তু মৃত্যু ঝুঁকি কিন্তু অনেক বেশি থাকে, 50-50, মানে হার্ট অ্যাটাক হলে কিন্তু মৃত্যু ঝুঁকি 50-50 থাকে। সো বাংলাদেশ রেপেকাটা 50-50, অন্য দেশে হয়তো আর একটু কম। তবে অবশ্যই মৃত্যু ভয় থাকে, তাই না? সুতরাং আমার তো আগে পৃথক করতে হবে যে এটাকে হার্টের সমস্যা নাকি এটা আলসারের সমস্যা। তার জন্য এরকম যদি কারো আমি যে লক্ষণগুলো বলছি সেই লক্ষণগুলো থাকে, তাকে অবশ্যই ডাক্তার পরামর্শ নেওয়া উচিত এবং একটা ইসিজি করা উচিত। ইসিজি করলে ডেফিনেটলি বোঝা যাবে এটাকে হার্টের সমস্যার জন্য হচ্ছে নাকি আলসারের সমস্যার জন্য হচ্ছে। যদি আলসারের সমস্যার জন্য হয় তাহলে ইসিজি গ্রাফের মধ্যে কোনো রকম পরিবর্তন আসবে না। কিন্তু যদি হার্টের কোনো সমস্যার জন্য হয়, সেটা হার্টের ব্লকের জন্য হইলো, অ্যানজিনার জন্য হইলো, হার্ট অ্যাটাকের জন্য হইলো, যার জন্য হোক না কেন, সেটা অবশ্যই ইসিজি গ্রাফে চলে আসবে। এবং ইসিজি গ্রাফ নিয়েও কিন্তু এর আগে একটা ক্লাসে আমি কথা বলছি। ওকে, সো এগুলা কিন্তু আমি এর জন্যই বলি যারা ক্লাস করে আসবে তারা কানেক্ট করতে পারবা। ওকে, এখন দেখো, হজমে গন্ডগোল, বমি বমি ভাব দেখা যেতে পারে। এই লাইনটা আসলে আমাদের কনফিউজ করে ফেলে যে এইটা কি হার্টের সমস্যা নাকি এটা তোমার আলসারের সমস্যা। তাহলে এই লক্ষণটা দুই জায়গাতেই থাকে, হার্টের সমস্যাটাও থাকে আবার আলসারের সমস্যা থাকে। দ্যাটস ওয়াই আমরা এটা কনফিউজড হই। তখন আমরা কি দিব? তখন আমরা ইসিজি করব। ইসিজি করেই একমাত্র বুঝতে পারবো যে এটা কনফার্ম হার্টের ব্যথা নাকি এটা নন হার্ট, হয়তো পাকস্থলীর ব্যথা অথবা অন্য কোনো জায়গায় সমস্যা। ঠিক আছে, এখন দেখো অ্যানজানার লক্ষণ ধরে পড়ে ফেলছি, তাই না? তো অ্যানজানার লক্ষণের পরে দেখো হার্ট অ্যাটাকের লক্ষণ আমরা পড়বো। এখন যদি আমরা ধরো উপরে একটু মুছে দেই, মুছে দিয়ে দেখো কিছু জায়গায় চেঞ্জ করব। এটা তোমার দেখো হার্ট অ্যাটাকের লক্ষণ বানায় দিব। হার্ট অ্যাটাকের লক্ষণ 80 থেকে 90% লক্ষণ সেম। এনজাইম এবং হার্ট অ্যাটাকের 80 থেকে 90% লক্ষণ সেম, শুধুমাত্র কিছু কিছু জায়গায় পার্থক্য আছে। তোমার দেখো এই যে ব্যথা 5 থেকে 30 মিনিট স্থায়ী হয়, এখানে ব্যথা দীর্ঘস্থায়ী হয়। ব্যথা দীর্ঘস্থায়ী হয়, এই কথাটা মনে রাখতে হবে। ওকে, ও ব্যথার তীব্রতা বেশি থাকে। ও ব্যথার তীব্রতা ব্যথার তীব্রতা বেশি থাকে। ব্যথার তীব্রতা বেশি থাকে। ওকে, নেক্সট হচ্ছে তোমার আর একটা পয়েন্ট হচ্ছে শীতল ঘাম দেখা যায়। শীতল ঘাম দেখা যায়। শীতল ঘাম দেখা যায়। ঠিক আছে, তাহলে দেখো যখন তোমার হার্ট অ্যাটাকের লক্ষণ বলবো ওই এনজানার লক্ষণগুলাই চলে আসবে, বিকজ দুইটার মধ্যে তোমার 80 থেকে 90% মিল রয়েছে। শুধু কিছু জায়গাতে দেখো আমি চেঞ্জ করছি, মানে বুকের মাঝখানে ব্যথা থাকবে কিন্তু ব্যথাটা দীর্ঘস্থায়ী হবে, ব্যথার তীব্রতাও বেশি হবে এবং ব্যথাটা ছড়ায় যাবে। ওকে, ব্যথা কই থেকে আসছে বোঝা নাও যেতে পারে। তবে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট কি, শীতল ঘাম দেখা যাবে। ওকে, সো আমি যখন তোমার ময়মনসিংহ মেডিকেলে ডিউটি করতাম, তো ওখানে তোমার আমি অনেক হার্ট অ্যাটাকের পেশেন্ট পাইছি, বুঝতে পারছো? এরা তোমার যখন আসতো তখন ব্যথার চোটে দম নিতে পারতো না, মানে কথাই বলতে পারতো না। ওনার কাছে যে জিজ্ঞেস করব যে আপনার ব্যথাটা কিভাবে শুরু হইলো অথবা এটা আগেও হয়েছে কিনা, এই যে তার কাছে হিস্ট্রি নিব, ওই লোক হিস্ট্রি দিতে পারে না, এরকম একটা অবস্থা। মানে তার একদম ধরো দম শেষ হয়ে যাচ্ছে, দম ফুরায় যাচ্ছে, সে শ্বাসকষ্ট, তীব্র শ্বাসকষ্ট থাকবে। ঠিক আছে, এরকম একটা অবস্থা নিয়ে আসে এবং প্রচুর ব্যথা, ব্যথার তীব্রতাও সে কথা বলতে পারে না, বুঝতে পারছো? এবং সাথে যখন আমি সবকিছু এক্সামিন করব এবং তার পালস দেখি, আমরা ব্লাড প্রেশারও দেখি, তাই না? এগুলো তো সব দেখি। যখন আমি তোমার পালস দেখতে চাই, দেখা যায় তার পুরা হাত একদম তোমার ঠান্ডা হয়ে আছে, সে কিন্তু একদম ঘেমে গেছে, তার জামা কাপড় মানে শার্ট এগুলো ভেজা থাকবে। অনেক সময় শীতকালের মধ্যেও দেখা যাবে শার্ট ভিজে গেছে, মানে এতটা ভয়াবহ এরকম একটা ব্যথা। এবং কিন্তু মানে ঘেমে গেলেও পুরো শরীর কি থাকবে, ঠান্ডা থাকবে, তাহলে শীতল ঘাম থাকবে। এটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট। ঠিক আছে, এটা খেয়াল রাখবে, এটা হচ্ছে হার্ট অ্যাটাকের লক্ষণ। ওকে, আর ব্যথার তীব্রতা অবভিয়াসলি অ্যানজাইনার থেকে অনেক বেশি হবে। তো আশা করি ক্লিয়ার। এবার চলো আমরা পড়ে ফেলি অ্যানজাইনার করণীয় প্রতিকার। ঠিক আছে, এখন দেখো অ্যানজাইনার করণীয় প্রতিকার। আর আচ্ছা আচ্ছা, এখন একটা বিষয় দেখো, কি কারণে অ্যানজানা হইল, আমাদের কারণ যদি আমরা খুঁজে বের করতে পারি তার চিকিৎসা করা কিন্তু সহজ। তার জন্য আমরা পেশেন্টের কাছ থেকে হিস্ট্রি নেই। ঠিক আছে, ওকে,
সো যখন অ্যাঞ্জানা বা হার্ট অ্যাটাকের ব্যথা নিয়ে কোনো পেশেন্ট আসে, আমরা প্রথমে তার ওই তো বললাম ওভারঅল চোখে দেখি সে স্থূলকায় কিনা, তার বিএমআইটা কেমন, এটা চোখে একটা আন্দাজ আছে তাই না, বোঝা যায় যে মোটা ব্যক্তি হইলে বা স্থূলকায় ব্যক্তি হইলে কিন্তু তার এই সমস্যাটা বেশি হইতে পারে। নেক্সট হচ্ছে তোমার, আমরা তার কাছ থেকে কিছু হিস্ট্রি নেই তার খাবার দাবার সম্পর্কে, সে কি বাসার খাবার খায় নাকি রেস্টুরেন্টের খাবার বেশি খায়, বাইরের ফাস্ট ফুড বেশি খায়। দেন হচ্ছে সে কোনো ধূমপান করে কিনা, অ্যালকোহল খায় কিনা, ওকে, খাবারের মধ্যে অতিরিক্ত লবণ নেয় কিনা, স্পেশালি কাঁচা লবণ, কাঁচা লবণটাও কিন্তু ব্লাড প্রেশার বাড়িয়ে দেয় বা কিছু ক্ষেত্রে অ্যাঞ্জানা, হার্ট অ্যাটাক এসবের সাথে কিছু জড়িত, ঠিক আছে। কারণ লবণ হচ্ছে শরীরের ওজন বাড়ায় দেয়, আলটিমেটলি লবণ হচ্ছে শরীরের মধ্যে পানি ধরে রাখে, শরীরের ওজন ওয়েট বাড়ায় দেয়, সেখান থেকে কিন্তু তোমার প্রবলেম হইতে পারে। দেন তোমার এর পাশাপাশি সে এরকম ব্যথা আগে কখন অনুভব করছে কিনা, ওকে, তখন ব্যথাটা কিভাবে চলে গেছিল। নেক্সট হচ্ছে তোমার কখন ইস্ত্রি করছে কিনা, ইস্ত্রিতে কোনো সমস্যা ছিল কিনা, ওকে, সে কোনো শারীরিক ব্যায়াম করে কিনা, টাটকা ফলমূল শাকসবজি খায় কিনা, বছরে একবার অন্তত একবার চেক আপ করে কিনা, ঠিক আছে। এইগুলা হিস্ট্রি কিন্তু আমরা নেই, ওকে। সো কিছু কিছু পেশেন্ট আছে যে সবকিছু খুব সুন্দর করে সে এক্সপ্লেন করে এবং সে বুঝতে পারে, অনেক পেশেন্টই বুঝতে পারে যে কি কারণে তার বুকে ব্যথা বা হার্ট অ্যাটাকের ঘটনা ঘটতেছে, সে নিজে আইডেন্টিফাই করতে পারে কজ গুলা, তখন নিজেই বলে যে স্যার আমার এই যে গুণের খারাপ গুণের জন্য হয়তো হচ্ছে, আমি এগুলো স্যার করবো না, আমাকে আপাতত স্যার একটু চিকিৎসা করে সুস্থ করে দেন, ওকে। অনেকে আছে নিজের পেশেন্টরাই দেখা যায় সতর্ক থাকে, আবার অনেকে আছে যে আমাদের কাছে আসার পরে সে কোনো কিছু স্বীকার করতে চায় না, বুঝতে পারছো। ধরো আমি বুঝতেছি সে বিড়ি সিগারেট খাইছে, অ্যালকোহল খায়, ওকে, তো তার জন্য জিজ্ঞেস করবো যে আপনি কি বিড়ি সিগারেট খান, বলে কি স্যার কি বলেন এইসব কথা, জীবনে তো বিড়ি ধরেই নাই, বিড়ি খাবো কি কথা, ঠিক আছে, মানে কথা হচ্ছে এরকম, বিড়ি জীবন ধরাই নাই, বুঝতে পারছো, কিন্তু সে চেইন স্মোকার, ওকে। সে কথা বলতেছে আর বিড়ির গন্ধ আসতেছে, এরকমও পেশেন্ট পাওয়া গেছে, কিন্তু মুখে একদম ঢাহা মিথ্যাতে বলতেছে যে সে বিড়ি ধরেই নাই জীবনে, ওকে। সো একটা পেশেন্ট যদি তোমার কাছে ক্লিয়ারলি সকল তথ্য না বলে এবং সত্যি কথা না বলে, সেই পেশেন্টের রোগ আইডেন্টিফাই করা এবং তাকে চিকিৎসা করে সুস্থ করা খুবই টাফ, ওকে। সো আমি আমার মেডিকেল লাইফে একটা রোগী পাইছিলাম, এই রোগীটা একটু এরকম, মানে প্রচুর মিথ্যা কথা বলে এবং দেখা যায় যে ডাক্তারদের পরামর্শ কোনোটাই ফলো করে না, মানে আমরা যা বলি পারলে সে উল্টা কাজ করে। কিছু মানুষ আছে না যে ধরো নিজেকে অনেক জ্ঞানী মনে করে এবং ওদের কারো কথাই পছন্দ হয় না, মানে কারো এক্সপার্টদের কথা পছন্দ হয় না। ধরো আমি ডক্টর তাই না, তাহলে আমি যদি একটা পেশেন্টকে সাজেস্ট করি, তাহলে তো পেশেন্টের তো সেটা অবশ্যই গুরুত্ব সহকারে নেওয়া উচিত। এখন যদি পেশেন্ট মনে করে ডাক্তারই ভুল বলতেছে, উনিই ঠিক বুঝে, এবং পেশেন্ট যদি মনে করে যে উনার ডিসিশন ঠিক, তা তো বুঝতে পারছো, তাহলে তার আমাদের কাছে আসার দরকার নাই। সো এরকম অনেক পেশেন্ট থাকে, মানে যারা নিজেদের খেয়াল খুশি মতো চলে বা চিকিৎসা পদ্ধতি ঠিকভাবে ফলো করে না, ঠিক আছে। ধর আমি বললাম যে এই ওষুধটা 3 বেলা খাবেন বা সেটা সকালে খাবেন রাতে খাবেন, সে 1 বেলা খাইলো, তাহলে কি সে ভালো হবে? হবে না। আমি তার বললাম যে আপনি স্মোক করবেন না, আপনি অ্যালকোহল খাবেন না, আপনি শারীরিক ব্যায়াম করবেন, সে ধরো যে কিছুই করলো না, ঠিক আছে। মানে ওষুধপত্র খেয়ে সামান্য ভালো হওয়ার পরে সে দেখা গেল আবার সেই স্মোক করা শুরু করলো, অ্যালকোহল খাওয়া শুরু করলো, ওকে। সো শারীরিক পরিশ্রম সে একেবারেই করে না। সো তখন তার পেশেন্ট ভালো হবে না, তাই না। সো পেশেন্ট ভালো হওয়ার জন্য কিন্তু ডাক্তারের চিকিৎসা প্লাস ডাক্তারের যে অ্যাডভাইস এবং রোগীর যে জীবনযাপন পদ্ধতির পরিবর্তন, এই সবকিছু কিন্তু একসাথে হইতে হবে, না হলে পেশেন্টকে সুস্থ করা টাফ। তো এমন একটা পেশেন্টকে পাইছি যা বলে সব উল্টা কাজ করে, কোনো ওষুধপত্র ঠিক মতো ফলো করে না, এবং ধরো যে ওনার পরপর 3টা হার্ট অ্যাটাকের হিস্ট্রি আছে, মানে 3বার হার্ট অ্যাটাক হয়েছে এরকম হিস্ট্রি আছে, কিন্তু ওনার ভাগ্য ভালো যে উনি মারা যায় নাই আর কি, বুঝতে পারছো, ওকে। তো যাই হোক, মানে প্রথমে হয়তো এমন ছিল, পরে হার্ট অ্যাটাক হয়েছে, ওকে। এখন ওই পেশেন্ট যেহেতু কোনো কথা শুনে না, দেখি ওনাকে যে ডাক্তার প্রেসক্রাইব করছে উনি কোনোটাই ঠিক মতো ফলো করে নাই, বুঝতে পারছো, ওনার কথাবার্তাতে বোঝা যায়, ওকে। পরে তাকে যখন কাউন্সিলিং করলাম, আমি বললাম যে আপনি তো জীবনের আশা, জীবনের মায়া ছেড়েই দিচ্ছেন তাই না, যে ছেড়ে না দিয়ে থাকেন তাহলে তো আসলে আপনি আমাদের উপদেশগুলো ফলো করতেন বা ওষুধপত্র প্রেসক্রিপশন গুলো ঠিক মতো মেনটেন করতেন। সো আপনি যেহেতু ধরে নিচ্ছেন একদিন মরেই যাব, তাই না, একটা ওই যে ভাইরাল হয়ে গেছে একটা ডায়লগ, একদিন মরেই যাব, ঠিক আছে, ওকে। সো আপনি যদি একদিন মরেই যাবেন, সুতরাং আপনারা টাটকা ফলমূল
শাকসবজি খাওয়ার দরকার নাই, ঠিক আছে? টাটকা ফলমূল এবং সবজি এটা খাওয়ার দরকার নাই, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে বললাম যে আপনি বিএমআই নিয়ে একদম চিন্তা করবেন না। বিএমআই নিয়ে একদমই চিন্তা করবেন না, ঠিক আছে? আপনার ওয়েট এমনিতেই বেশি, আর একটু ওয়েট বাড়লেও কোনো সমস্যা নেই, কারণ আপনি তো ধরে নিচ্ছেন আপনি মরে যাবেন। নেক্সট হচ্ছে তোমার ধূমপান, ঠিক আছে? বললাম যে ধূমপান এবং অ্যালকোহল, ঠিক আছে, এগুলা ধর্মীয় ভাবে নিষিদ্ধ করা আছে, কিন্তু আপনি যেহেতু কোনো কিছুই মানেন না, সুতরাং আপনি তো এই বিষয়ে মানবেন না আমি জানি। সো আপনি ধূমপান এবং অ্যালকোহল শেষবারের মতো করে যেতে পারেন। আপনার হাতে বেশি একটা সময় নাই, সো আপনার যতটুকু মনের ইচ্ছা আছে সেরকম ইচ্ছা অনুযায়ী ধূমপান এবং অ্যালকোহল পান করতে পারেন, ঠিক আছে? ওকে। নেক্সট হচ্ছে আহ, শারীরিক ব্যায়াম, ঠিক আছে? বলে আপনার তো শারীরিক ব্যায়াম করার একেবারেই দরকার নাই, ঠিক আছে? আপনার এমনিতেই ওজন বেশি, আর ব্যায়াম করে কতটা ভাই ওজন কমাবেন, ঠিক আছে? তার থেকে আরাম আয়েশ করেন, শুয়ে বসে দিন কাটান। বুঝতে পারছো? তারপর হচ্ছে তোমার বছরে একবার বা দুইবার ফলো আপ করা। বললাম যে আপনার আর ফলো আপ আসার দরকার নাই, আপনি বরং কিছু টাকা পয়সা জমিয়ে যদি আর একটা ভালো ফোন টোন কিনতে পারেন, তাহলে ফোন টোন কিনে একটু ফোনটা চালায় দেখলেন, কারণ যদি মরে যান তাহলে তো আর ফোনটা চালাইতে পারবেন না, ঠিক আছে? ওকে, সো ফলো আপ আসার দরকার নাই। তাহলে কমপক্ষে বছরে কমপক্ষে একবার, ঠিক আছে, ফলো আপ করা, ফলো আপ করা, ঠিক আছে? আর বললাম যে আপনি হসপিটাল থেকে রিলিজ হওয়ার পরে আমাদের প্রেসক্রিপশন আর ফলো করার দরকার নাই, ঠিক আছে? আপনি তো এমনি তো ঠিক মতো ওষুধ খান না, অমনিও ওষুধ খান না, সো আপনার এই প্রেসক্রিপশন ফলো করার দরকার নাই, প্রেসক্রিপশনটা ফেলে দিবেন, ঠিক আছে? ডাক্তারের প্রেসক্রিপশন ও পরামর্শ পরামর্শ মেনে চলা, এইসব শোনার পরে বুঝতে পারছো, এসব শোনার পরে তো পেশেন্ট একটু বিব্রত হয়ে গেছে, একটু রেগেও গেছে, একটু রেগে গেছে, আর একটু বিব্রত ফিল করতেছে, হ্যাঁ? ও তখন পেশেন্ট বলতেছে, স্যার আপনি আমার এই কথাগুলো স্যার কেন বললেন স্যার? এই কথাগুলো স্যার আমার বলতে পারলেন স্যার? আপনি আমার মৃত্যু কামনা করতেছেন? আমি বলি যে যে নিজেই নিজের মৃত্যু ডেকে আনতেছে তার মৃত্যু কামনা করার কিছু নাই, কারণ তার তো এক পা কবরে চলেই গেছে, আপনার তো এক পা কবরে চলে গেছে অলরেডি। সো আপনি তো এখনো কেয়ারফুল না, তো আপনাকে আর কি উপদেশ দিব? আপনার শেষ সময় চলে আসছেন, তাই আপনাকে সবকিছু লাইসেন্স দিলাম, এখন দেখেন আপনি কি করবেন। পরে যাই হোক, পেশেন্ট একটু মন খারাপ করছিল আর কি। তারপরে ওই পেশেন্টকে আর দেখি নাই, বুঝতে পারছো? আমাদের হসপিটালে দেখি নাই, হয়তো অন্য হসপিটালে গেছে বা সুস্থ হয়ে গেছে অথবা মারাও যেতে পারে। ওকে, সো আমরা যদি আমাদের জীবনের প্রতি গুরুত্ব না দেই, মায়া না করি, তাহলে কিন্তু আসলে আমরা সার্ভাইভ করতে পারবো না, ঠিক আছে? সো আমরা ডাক্তারের কাছে গিয়ে সত্য কথাটা বলবো, সবকিছু খুলে বলবো, এবং যদি মনে হয় আমি ভুল কাজ করতেছি বা আমার জীবনযাপন ভুল, তো ওইগুলাকে আমার কি করতে হবে? বাদ দিতে হবে, বাদ দিয়ে আমার প্রেসক্রিপশন ফলো করতে হবে, ডাক্তার অ্যাডভাইস ফলো করতে হবে। এই সবকিছু একসাথে ঘটলে দ্রুত একটা পেশেন্ট কি করবে? রিকভারি করবে। সো আমরা ওই পেশেন্টে তো উল্টা কথা বলছিলাম, তাই না? আসলে বাস্তবে কি, টাটকা ফল ফুল শাকসবজি খাইতে হবে, বিএমআই নিয়ন্ত্রণ রাখতে হবে, ধূমপান এবং অ্যালকোহল পরিহার করতে হবে, শারীরিক ব্যায়াম করতে হবে প্রতিদিন কত মিনিট? মিনিমাম 30 মিনিট, এর বেশি করলেও সমস্যা নাই। বছরে কমপক্ষে একবার ফলো আপ করতে হবে, পসিবল হয় দুইবার বলি, না হইলে একবার। ওকে, মানে ফলো আপ বলতে কি, রুটিন টেস্ট, মানে আমাদের 7-8টা রুটিন টেস্ট আছে, ঠিক আছে? রক্তের পরীক্ষা, প্রস্রাব পরীক্ষা, ইসিজি, চেস্ট এক্সরে, একটা আলট্রাসোনোগ্রাম, ঠিক আছে? এরকম কিছু রুটিন টেস্ট আছে। সো এইগুলা করা কারণ হচ্ছে ওই রুটিন চেক করাইলে বোঝা যায় যে একটা মানুষের সামনে কোনো সমস্যা হইতে পারে কিনা, মানে কোনো রোগ বালাই আসতে পারে কিনা। এটা কিন্তু একটা প্রাথমিক ক্লু থাকে, মানে বডির মধ্যে একটা ক্লু থাকে, এই ক্লু
ক্লু দেখে বলা যায় যে সামনে তার সমস্যা হইতে পারে কিনা। সো এই রুটিন টেস্ট করাটা ভালো, ডাক্তারের প্রেসক্রিপশন এবং পরামর্শ মেনে চলা, ঠিক আছে, এগুলো খেয়াল রাখতে হবে। আর ফাস্ট ফুড পরিহার করা, ঠিক আছে, তাহলে টাটকা ফলমূল শাকসবজি আহার, আর হচ্ছে আরেকটা কি ফাস্ট ফুড পরিহার, ঠিক আছে, ধূমপান অ্যালকোহল পরিহার, আর হচ্ছে ফাস্ট ফুড পরিহার, ঠিক আছে। আচ্ছা, তো বলো এখন তোমাদের কোনো মতামত আছে কিনা? আচ্ছা, সামিয়া দেখি একটা গানের লাইন লিখে ফেলছে। সামিয়া তো দেখি অনেক গান শুনো, ভালো, ঠিক আছে, লাইন শিখে রাখছো। আচ্ছা, ভবিষ্যতে কাজে লাগতে পারে। ওকে, সিয়াম বলছে। আচ্ছা। উহ, আচ্ছা, ঘাড়ত্রা মানুষ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে বিষয়টা এরকম যে আমি তাকে সুস্থ করার চেষ্টা করতেছি, এখন যে সে যদি তোমার প্রেসক্রিপশন ফলো না করে, ঠিক আছে, তাহলে কেমনে তাকে ভালো করব? ওকে, কারো কোনো কোশ্চেন? স্যার বলছে গান শুই নাই আমি, তাহলে গান তুমি শোনো নাই, তাহলে গানের লাইনটা কেমনে পারলা? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, যদি তোমার হার্ট অ্যাটাকের প্রতিকার আসে, সেম হার্ট অ্যাটাকের প্রতিকার করণীয় সেম, তবে হার্ট অ্যাটাকের চিকিৎসা, হার্ট অ্যাটাকের চিকিৎসা তোমার কি করবো, বাইপাস সার্জারি করবা। হার্ট অ্যাটাকের লক্ষণ শেষ। আম, এখন আসলে আমরা একটু হার্ট অ্যাটাকের আসলে প্রতিকার দেখাই দিই। হার্ট অ্যাটাকের হার্ট অ্যাটাকের প্রতিকার, ঠিক আছে, হার্ট অ্যাটাকের প্রতিকারের মধ্যে বলছি যে করোনারি বাইপাস সার্জারি, করোনারি বাইপাস সার্জারি বা ওপেন হার্ট সার্জারি, ওপেন হার্ট সার্জারি, তাহলে করোনারি বাইপাস সার্জারি বা ওপেন হার্ট সার্জারি। আর একটা হচ্ছে এনজিওপ্লাস্টি, এনজিওপ্লাস্টি। এগুলো নিয়ে আগামী ক্লাসে বিস্তারিত পড়বো। হ্যাঁ, তাহলে হার্ট অ্যাটাকের প্রতিকারে আমরা কি করি, করোনারি বাইপাস সার্জারি করি, যেটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ওপেন হার্ট সার্জারি, এবং এনজিওপ্লাস্টি করি। এগুলো সম্পর্কে আমরা পরের ক্লাসে বিস্তারিত পড়বো। ওকে, কারণ আস্তে আস্তে এগুলো পড়ে শেষ করা যাবে না, ওখানে রিটেন প্রশ্ন আসে। হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের কি পার্থক্য? ওকে, চলো আমরা একটু দেখে নেই হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের কি পার্থক্য। তো হার্ট অ্যাটাক দেখো, এই যে হৃৎপিণ্ডের যে করোনারি ধমনী, যদি করোনারি ধমনীতে তোমার রক্ত জমাট বাঁধে বা ব্লকের সৃষ্টি হয়, তখন হৃৎপেশিতে রক্ত সরবরাহ না হয়ে হৃৎপেশি মরে যায় বা ধ্বংস হয়ে যায়, তার নাম হচ্ছে হার্ট অ্যাটাক। আর মস্তিষ্কে রক্ত সরবরাহকারী কোনো ধমনীর ভিতরে জমাট পিণ্ড বা ব্লকের সৃষ্টি হলে অথবা রক্তনালী ছিঁড়ে গেলে যে দুর্ঘটনা ঘটে তাকে বলা হয় স্ট্রোক। তো ইউজুয়ালি এখানে ক্যারোটিড ধমনীর কথা আসবে। স্ট্রোকের মধ্যে কোন ধমনীতে ব্লকের সৃষ্টি হয়? অ্যান্সার হচ্ছে ক্যারোটিড ধমনী। বা কোন ধমনী ছিঁড়ে যেতে পারে? অ্যান্সার হচ্ছে ক্যারোটিড ধমনী। বুঝতে পারছো? তাহলে হার্ট অ্যাটাকের প্রবলেমটা হচ্ছে করোনারি ধমনীতে, কারণ করোনারি মানে হচ্ছে হৃৎপিণ্ড বা হার্ট। ওকে, আর ক্যারোটিড কথার অর্থ কি? মস্তিষ্ক। তোমাদের কিন্তু এটা অনেক জায়গাতে আমি বলছি, ইভেন রুই মাছের চ্যাপ্টার যখন পড়াই তখনও বলছি যে ক্যারোটিড মানে হচ্ছে মস্তিষ্ক, ঠিক আছে। ক্যারোটিড কথার অর্থ কি? মস্তিষ্ক। সুতরাং মস্তিষ্কের ধমনীর নাম হচ্ছে ক্যারোটিড ধমনী। বুঝতে পারছো? যদি ক্যারোটিড ধমনী ব্লক হয় বা ক্যারোটিড ধমনী ছিঁড়ে যায় তাহলে কিন্তু স্ট্রোক হয়। তাহলে স্ট্রোক দুই ভাবে হইতে পারে, ধমনীতে ব্লক হইলেও হইতে পারে, আবার
তোমার ধমনীটা ছিঁড়ে গেলেও হইতে পারে। ওকে, এটা আমি একটু পরে বলে দিচ্ছি আরো বিস্তারিত। এখন দেখো হার্ট অ্যাটাকে কি হয়, বুকের মাঝখানে তীব্র ব্যথা, অস্বস্তি, বুকে প্রচন্ড ব্যথা, শ্বাসকষ্ট, দম বদ্ধতা, দেখো শীতল ঘাম, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। আর স্ট্রোকে কি হয়, স্মৃতিশক্তি নষ্ট হয়ে যায়, স্মৃতি ধ্বংস, অনেকের মেমোরি লস হয়, অনেকের কথা বলার শক্তি থাকে না, বাকলোপ হয়, অনেকের চেতনা লোপ, অনুভূতি থাকে না। ধরো বডির কোনো কোনো অংশের মধ্যে সে একদম অনুভূতি পায় না, তার ধরো হাত বা পা প্যারালাইসিস হয়ে গেছে, যে হাত বা প্যারালাইসিস হয়েছে সেই হাত পায়ে কোনো অনুভূতিই নাই, ওকে, কথা বলতে পারে না, অথবা মুখ বেঁকে গেছে, তাই না, কথা বলার সময় বা খাবার খাওয়ার সময় মুখ বেঁকে যায়, ওকে, প্যারালাইসিস হয়ে যেতে পারে কোনো একটা পার্ট, নাক মুখ দিয়ে রক্তক্ষরণ হতে পারে, এবং আকস্মিক মৃত্যু হওয়ার সম্ভাবনা খুব বেশি। সো স্ট্রোকের পেশেন্ট আমরা নিঃসন্দেহে কিন্তু অনেক দেখছি। হার্ট অ্যাটাকে দেখো ডাক্তারের পরামর্শ মতো কার্যকর ওষুধ সেবন করতে হবে, এনজিওপ্লাস্টি বা বাইপাস সার্জারি করা বাধ্যতামূলক। ওকে, আর স্ট্রোকের মধ্যে দেখো যদি মারা যায় তাহলে তো আসলে কিছু করার নাই, মারা যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে কিছু কিছু স্ট্রোকে। আর ডাক্তারের পরামর্শ মতো ওষুধ সেবন করতে হয়। যদি প্যারালাইজড হয়ে যায়, প্যারালাইজড হয়ে গেলে ফিজিওথেরাপি দিতে হয়, ফিজিওথেরাপির মাধ্যমে কিন্তু প্যারালাইসিস চিকিৎসা করা হয়। ওকে, মনে থাকবে। সো আমরা দুইটার মধ্যে তাহলে যদি কম্পেয়ার করি, আশা করি আমরা হার্ট অ্যাটাক এবং স্ট্রোককে পৃথক করতে পারবো। আর আমাদের মানে ইয়েতে গ্রামের সমাজে একটা ভুল কনসেপশন হচ্ছে কি, যে স্ট্রোককে অনেকে বলা হয়, অনেকে বলে হার্ট স্ট্রোক করছে, এরকম শুনছো? যে একটা লোক ধরো যে কোনো কারণে মারা গেছে বা অসুস্থ হয়েছে, প্যারালাইজড হয়ে গেছে, কি হয়েছিল তার? তার তো হার্ট স্ট্রোক হয়েছিল। হার্টে কি স্ট্রোক হয় কখনো? তাহলে হার্টে কি হয়? অ্যাটাক। হার্টে হয় অ্যাটাক। স্ট্রোক কো হয়? স্ট্রোক কই হয়? স্ট্রোক হয় ব্রেইনে। মানে ব্রেইনে হয় স্ট্রোক, হার্টে হয় অ্যাটাক, কিন্তু মানুষ দুটাকে মিক্স করে হার্ট স্ট্রোক বানায় ফেলে। ঠিক আছে, অ্যাটলিস্ট তোমরা এই শব্দ ইউজ করো না, তাহলে বিষয়টা একটু হাস্যকর দেখা যাবে, তাই না? সায়েন্সের স্টুডেন্টের বা যারা বায়োলজি পড়ে এদের মুখে হার্ট স্ট্রোক শব্দটা যায় না। হার্ট অ্যাটাক আর হচ্ছে ব্রেইন স্ট্রোক বা শুধু স্ট্রোক। ঠিক আছে, এখন দেখো তোমার স্ট্রোক বা ব্রেন স্ট্রোক, ঠিক আছে, এটাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ইসকেমিক, ইসকেমিক এটা হচ্ছে তোমার রক্ত জমাট বেঁধে হয়, রক্ত জমাট বেঁধে হয়, ঠিক আছে, এবং এটা কত পার্সেন্ট? 80%। এটা হচ্ছে 80%। মৃত্যু ঝুঁকি তুলনামূলক কম, মৃত্যু ঝুঁকি তুলনামূলক কম। আরেকটা আছে হিমোরেজিক স্ট্রোক, হিমোরেজিক হিমোরেজিক স্ট্রোক, এটা হচ্ছে রক্তক্ষরণের ফলে হয়, রক্তক্ষরণ, এবং তো বুঝতেই পারছো এটা হচ্ছে 20%। মৃত্যু ঝুঁকি বেশি, মৃত্যু ঝুঁকি বেশি। তাহলে দেখো তোমরা কিন্তু দুই রকম স্ট্রোক শুনবা। এইটা বয়স্কদের বেশি হয়, এটা হচ্ছে তোমার ইসকেমিক স্ট্রোকটা কাদের বেশি হয়? এটা হচ্ছে বয়স্কদের। তাহলে বয়স্কদের দেখা যায় মস্তিষ্কের যে করোনারি ধমনী, এই মস্তিষ্কের করোনারি ধমনীর মধ্যে চর্বি জমা হয়ে তোমার দেখা যায় রক্ত জমা বেঁধে যায় বা ধমনীর লুমেনটা বন্ধ হয়ে যায়, তখন যে স্ট্রোক হয় এটা হচ্ছে ইসকেমিক স্ট্রোক, 80%। মৃত্যু তুলনামূলক কম। আর হিমোরেজিক স্ট্রোক হচ্ছে রক্তক্ষরণের ফলে হয়, এবং এইটা একটু তোমার তোমার মাঝামাঝি বয়সে এটা বেশি হয়, মাঝামাঝি বয়স্ক, ঠিক আছে। ধরো যে তোমার 25 থেকে শুরু করে 40 বছর বয়স বা 45 বছর বয়স, এরকম মাঝামাঝি বয়সের মানুষদের এটা বেশি হয়, এবং ব্লাড মানে মস্তিষ্কের ভিতরে রক্তক্ষরণ হইতে পারে। এটাকে বলা হচ্ছে হেমোরেজিক স্ট্রোক। হেমোরেজ মানে রক্তক্ষরণ, এবং এটা মাত্র 20%, কিন্তু মৃত্যুঝুঁকি খুব বেশি। কারণ বাংলাদেশে এই হেমোরেজিক স্ট্রোকের ভালো চিকিৎসা নাই। আমরা ইসকেমিক স্ট্রোকের ভালো চিকিৎসা করতে পারি, কিন্তু হেমোরেজিক স্ট্রোকের এখনো ভালো চিকিৎসা নাই। অনেক সময় দেখা যায় মাথার ভিতরে রক্তক্ষরণ বেশি হইলে তোমার ইমিডিয়েটলি ঢাকার যে নিউরো সায়েন্স হাসপাতাল আছে, এই নিউরো সায়েন্স হাসপাতালে, ঠিক আছে, গিয়েও কিন্তু দেখা যায় অপারেশন করতে হয়। এই মাথার যে খুলি আছে না, মাথার খুলি ছিদ্র করে, মাথার খুলি ছিদ্র করে এই যেখানে রক্তক্ষরণ হয়েছে সেই রক্তগুলোকে অপারেশন করতে হয়। কিছু ভ্যাকুয়াম মেশিন আছে, এই ভ্যাকুয়াম মেশিনের সাহায্যে ব্রেনের মধ্যে যে রক্তক্ষরণটা হয়েছে সেটাকে
ভ্যাকুয়াম দিয়ে আসলে বের করে ফেলা হয় এবং মাথার স্কালের মধ্যে একদম ছিদ্র করে তারপরে কিন্তু তোমার বের করা হয়। খুবই জটিল একটা অপারেশন এবং মানে পেশেন্টের বেঁচে থাকার সম্ভাবনা খুব কম থাকে। ওকে, তারপরে চিকিৎসকরা হয়তো শেষ চেষ্টা করেন। সো তোমার হয়তো অনেক অপূর্ণতা আছে, অনেক খারাপ লাগা আছে, কিন্তু তুমি যে সুস্থ আছো শেষ পর্যন্ত, এটাই তোমার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। সো কোনো বিষয়ে হয়তো মন খারাপ হতে পারে, হওয়াটা স্বাভাবিক, কিন্তু যখন জীবনে মনে হবে যে কোনো আশাই নাই বা কোনো কিছুই পজিটিভ না, মনে রাখবো সৃষ্টিকর্তা তোমাকে সুস্থ রাখছে, স্বাভাবিক রাখছে, এটাই তোমার জন্য সবচেয়ে পজিটিভ বিষয়। তুমি যতক্ষণ বেঁচে আছো তোমার জন্য একটা কাম ব্যাক করার বা ফিরে আসার দরজা কিন্তু একটা খোলাই আছে, একটা সুযোগ কিন্তু তোমার জন্য আছেই। এখন তুমি যদি পরিশ্রম না করো বা তুমি খুবই ফোর্স দিয়ে বিষয়টা না করো, তোমাকে তো কেউ নিশ্চয়ই গিফট আকারে বিষয়টা দিবে না। সো পৃথিবীতে বেশিরভাগ জিনিস অ্যাচিভ করতে হয়, গিফটের আশেপাশে থাকলে আসলে হয় না। ওকে, এখন দেখো অ্যানজাইনা, হার্ট অ্যাটাক এবং হার্ট ফেলিওর, এগুলো হচ্ছে করোনারি হৃদরোগ। অসুস্থ হৃৎপিণ্ডের স্বাভাবিক স্পন্দন হার ফিরিয়ে আনার জন্য দেহে কম্পিউটারাইজড বৈদ্যুতিক যন্ত্র স্থাপন করা হয়। তাহলে কম্পিউটারাইজড বৈদ্যুতিক যন্ত্র, এটা হচ্ছে যান্ত্রিক পেসমেকার, তাই না? এটা যান্ত্রিক পেসমেকার। তাহলে এখানে দুইটা প্রশ্ন আসছিল, একটা পেসমেকার সম্পর্কে প্রশ্ন আসছিল আর একটা রোগগুলা নিয়ে প্রশ্ন আসছিল। তাহলে বলছো উদ্দীপকিত উল্লেখিত রোগগুলির লক্ষণ। তাহলে কোন রোগের লক্ষণ? এনজাইনার লক্ষণ, হার্ট অ্যাটাকের লক্ষণ, হার্ট ফেলিওরের লক্ষণ। এই তিনটা লক্ষণ আমি হার্ট ফেলিওরটা আজকে পড়াই নেই, পরের ক্লাসে পড়াই দিব। হ্যাঁ, এই তিনটা রোগের লক্ষণ। উল্লেখিত বৈদ্যুতিক যন্ত্র উক্ত অসুস্থ অঙ্গকে নজরদারির মধ্যে রাখে। বিশ্লেষণ করো। তাহলে তাহলে ওই বৈদ্যুতিক যন্ত্র মানে যান্ত্রিক পেসমেকার কিভাবে হৃৎপিণ্ডকে বা এসএনওটকে, মানে স্বাভাবিক স্পন্দনের জন্য দরকার হচ্ছে হৃৎপিণ্ডের কি এসএনওট। তাহলে যান্ত্রিক পেসমেকার কিভাবে হৃৎপিণ্ডের এসএনওটকে নজরদারির মধ্যে রাখে, যান্ত্রিক পেসমেকার কিভাবে কাজ করে সেই বিষয়টা বলতে হবে। তাহলে এখানে আমরা কি কি আলোচনা করতে পারি? পেসমেকার কি আলোচনা করতে পারি, প্রাকৃতিক পেসমেকার কোনটা। ওকে, যদি প্রাকৃতিক পেসমেকার অকেজ হয়ে যায় তখন যে যন্ত্র ইউজ করা হয় তার নাম যান্ত্রিক পেসমেকার। যান্ত্রিক পেসমেকার জিনিসটা কি, যান্ত্রিক পেসমেকার কিভাবে গঠিত হয়, ওকে, এবং যান্ত্রিক পেসমেকার কিভাবে একটা ব্যক্তির কার্যক্রমকে মনিটর করে এবং কিভাবে যান্ত্রিক পেসমেকারের পরিবর্তন আনা যায়, এখানে ব্যাটারি কিসের তৈরি, মেয়াদ কতদিন, তাই না? ওকে, এইগুলো বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করতে হবে। সো এটা হচ্ছে গত ক্লাস থেকে কিন্তু প্রশ্নটা আসছে। এবার আসলে এমসিকিউ প্রশ্ন নিয়ে আমরা কথা বলি। হৃৎপেশিতে তা দেখো, হৃৎপেশিতে রক্ত সঞ্চালন হ্রাস পেলে বুকের মাঝখানে যে ব্যথা অনুভূত হয়, তাহলে রক্ত সঞ্চালন কি হয়েছে? হ্রাস পাইছে, বন্ধ হয় নাই, তখন সেই বুকে ব্যথার নাম কি? একের অ্যান্সার বলো। বলো। একের অ্যান্সার পারবা? ওকে, একের অ্যান্সার ডি দিছে, অ্যাঞ্জানা পেক্টোরিস। ভেরি গুড। ওকে, তাহলে যেহেতু এখানে রক্ত সঞ্চালন কমে গেছে এবং বুকে ব্যথা হয়েছে, তাহলে এর নাম এনজাইনা। আর যদি একদম বন্ধ হয়ে যাইতো এবং হৃৎপিণ্ড মারা যাইতো তাহলে সেটা হইতো হার্ট অ্যাটাক। ওকে, 2 নাম্বার, অ্যানজাইনার কারণ নিচের কোনটি? হৃৎপিণ্ডে জীবাণু সংক্রমণ, হৃৎপিণ্ডে ল্যাকটিক অ্যাসিড জমা, হৃৎপিণ্ডে অতিরিক্ত গ্লুকোজ সরবরাহ, হৃৎপিণ্ড ছিঁড়ে যাওয়া। অ্যানজাইনার কারণ কোনটি? অ্যান্সার হচ্ছে হৃৎপিণ্ডে ল্যাকটিক অ্যাসিড জমা হওয়া, তাই না? একটু আগে আমি পড়াই দিচ্ছি যে হৃৎপিণ্ডে ল্যাকটিক অ্যাসিড জমা হওয়ার ফলেই কিন্তু অ্যানজাইনা বা হার্ট অ্যাটাক ঘটনা ঘটে। ঠিক আছে। 3 নাম্বার দেখো, ধমনী গাত্রে প্লাগ জমা হওয়ার প্রক্রিয়ার নাম কি? তোমরা অ্যান্সার দাও দেখি। ধমনী গাত্রে প্লাগ জমার প্রক্রিয়ার নাম কি? 3-এর অ্যান্সার কি হবে? অ্যানজিওজেনেসিস, আর্টারিওস্ক্লেরোসিস, ফিব্রোসিস, ক্লটিং।
ওকে, তাহলে ধমনী গাত্রে প্লাক জমার প্রক্রিয়ার নাম হচ্ছে আর্টারিওস্ক্লেরোসিস, তাই না? আর্টারিওস্ক্লেরোসিস বা অ্যাথেরোস্ক্লেরোসিস। যখন ধমনীর গায়ে জমা হচ্ছে, স্পেসিফিক ধমনী বলে দিচ্ছে, তখন এটাকে অ্যাটারিওস্ক্লেরোসিস বলা যায়, আর্টারিওস্ক্লেরোসিস বলা যায়। মানে যদি রক্তনালীর গায়ে বলতো প্লাক জমা হওয়া, তাহলে অ্যাথেরোস্ক্লেরোসিস বলতাম। আর যেহেতু স্পেসিফিকলি ধমনীর গায়ে বলছি, সুতরাং এটাকে আর্টারিওস্ক্লেরোসিস বলা যায়, কারণ ধমনী ইংরেজি হচ্ছে আর্টারি। ওকে, যারা 2 এর বি বলছো এবং 3 এর বি বলছো, ওদেরকে থ্যাংক ইউ। কোন রোগের চিকিৎসায় অ্যাসপিরিন ব্যবহার করা হয়? ওকে, কোন রোগের চিকিৎসায় অ্যাসপিরিন ব্যবহার করা হয়? অ্যান্সার হচ্ছে হৃদরোগের চিকিৎসা, এটা মনে রাখো। তো তোমার যদি অ্যানজানা হয় বা হার্ট অ্যাটাক হয়, আমরা যে পেইন কিলারটা দেই সেটার নাম হচ্ছে অ্যাসপিরিন। তাহলে অ্যাসপিরিন হচ্ছে এক ধরনের পেইন কিলার, ঠিক আছে? অ্যাসপিরিন একটা কি পেইন কিলার, যে পেইন কিলারটা তোমার হৃদরোগের চিকিৎসা ইউজ করা হয়, এটা মনে রাখো। এটা কোন বই থেকে আসছে? মেঘনাথ সাহা, মেঘনাথ সাহা স্যারের বই থেকে এটা আসছে, ঠিক আছে? কোন রোগের চিকিৎসায় অ্যাসপিরিন ব্যবহার করা হয়? হৃদরোগ, এটা খেয়াল রাখো। হার্ট অ্যাটাকের অপর নাম কি? হার্ট অ্যাটাকের অপর নাম কি বলো? 5 এর অ্যান্সার কি হবে? সহজ প্রশ্ন একদম। অ্যানজানা পেক্টোরিস, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, হার্ট স্ট্রোক, আনস্টেবল অ্যানজাইনা। দেখা যাচ্ছে যে নেট কানেকশনের ব্যাপারটাতে আমার সাথে তোমাদের যেহেতু দূরত্ব আছে, দূরত্ব থাকায় দেখা যায় নেট কানেকশনের মধ্যে একটা গ্যাপ আছে। মানে আমি কথা বলার হয়তো কয়েক সেকেন্ড পরে তোমাদের এখানে কথাটা পৌঁছায়, বা তোমরা রিপ্লাই করার কিছুক্ষণ পরে এখানে ফিডব্যাকটা আসে, যেখানে একটা গ্যাপ হয়, ঠিক আছে? ওকে, হার্ট অ্যাটাকের অপর নাম হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফার্কশন। অ্যান্সার হচ্ছে 5 এর বি, তাই না? মায়োকার্ডিয়াল ইনফার্কশন। ওকে, তো আমরা এর মাধ্যমে কিন্তু শেষ স্লাইডে চলে আসছি। So, আমরা একটু মেন বই থেকে তোমাকে পড়াবো এখন। মেন বইতে দেখাই দিই যে আসলে মেন বইতে তুমি কি পড়বা। ওকে, আমরা কি কি পড়লাম সবাই একটু দেখে ফেলি। আর যদি কারো কোনো কনফিউশন থাকে, কোশ্চেন থাকে, অবশ্যই কোশ্চেন করে ফেলবা। আমরা কিন্তু বই দেখানো শেষ করলেই আমরা ক্লাস শেষ করে দিব, ঠিক আছে? সো দেখো, এই যে অ্যাঞ্জেনা থেকে, অ্যাঞ্জেনাটা জ্ঞানমূলক একজন 3 স্টার। অ্যাঞ্জেনার প্রকার ভেদ, এটা এমসিকিউতে আসে। তারপরে দেখো অ্যাঞ্জেনার কারণ, অ্যাঞ্জেনার কারণ, তারপর হচ্ছে অ্যাঞ্জেনার লক্ষণ, তারপর দেখো অ্যাঞ্জেনার প্রতিকার। এগুলো কিন্তু রিটেন প্রশ্নে আসতে পারে, মানে একসাথে একটা সেট হিসেবে আসতে পারে। মানে অ্যাঞ্জেনার কারণ, লক্ষণ, প্রতিকার হিসাবে প্রতিকার লেখো। অথবা হার্ট অ্যাটাকের দেখো সংজ্ঞা, এটা জ্ঞানমূলক আসে, অনুধাবন আসে, 3 স্টার টাইপের সংজ্ঞা। ওকে, দেখো এই যে প্লাক কিভাবে সৃষ্টি হচ্ছে, প্লাক কেন সৃষ্টি হয় এখানে দেখা যাচ্ছে, তাই না? যে প্লাক দেখছো, যে চর্বি কিভাবে জমা হয়ে প্লাক কেমন সৃষ্টি করছে, এই প্লাক গঠনের প্রক্রিয়া তুমি একটু দেখে রাখতে পারো। পরের ক্লাসে আমি একটা ভিডিও দেখাবো, এনজিওপ্লাস্টি একটা ভিডিও দেখাবো, যে কিভাবে এনজিওপ্লাস্টি করা হয়, প্লাক কেমনে গঠিত হয়, এটা দেখায় জীবনে। ওকে, তারপরে দেখো যে মাইক্রো ইনফেকশন নিয়ে আরো ডিটেলস পড়বা। লক্ষণ দেখো আগের মতোই লক্ষণ, শুধুমাত্র কয়েকটা কথা হচ্ছে তোমার এক্সেপশন। ব্যথার তীব্রতা বেশি থাকে, তাই না? যে কেউ অসহ্য চাপ থাকে, তারপরে ঘন ঘন নিঃশ্বাস প্রশ্বাস থাকে, ঠিক আছে? ঘুমে ব্যাঘাত থাকতে পারে। হ্যাঁ, এগুলো একটু খেয়াল রাখবা। তারপর দেখো প্রতিরোধ, প্রতিরোধের মধ্যে কিভাবে প্রতিরোধ করা যায়, ওই যে আমরা যে অ্যাডভাইস গুলো দিলাম, সেই অ্যাডভাইস গুলো আসলে ফলো করতে হবে। ওকে, তারপর দেখো হার্ট অ্যাটাক এবং স্ট্রোক। এই দেখো, হৃৎপিণ্ডের ধমনীতে হইলে হার্ট অ্যাটাক, আর মস্তিষ্কের ধমনীতে হইলে সেটা হচ্ছে স্ট্রোক। তো স্ট্রোক কাকে বলে সেটা দেখবা। হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের মধ্যে পার্থক্য কি, সেই পার্থক্যটা ভালো করে পড়বা। পরের ক্লাসে আমরা হার্ট ফেলিউর পড়বো। তারপর তোমার হচ্ছে ইয়ে পড়বো, হার্ট ফেলিওর, ওপেন হার্ট সার্জারি এবং এনজিওপ্লাস্টি পড়বো, ঠিক আছে? তো যেহেতু সবাই বলছে ক্লিয়ার, কারো কোনো কোশ্চেন খুঁজে পাচ্ছি না,
তো তাহলে বলবো সবাইকে শুভরাত্রি এবং সবাই খুব ভালো থাকো। পরবর্তী ক্লাস রবিবার দিন আবার দেখা হবে। সবাইকে টাটা, গুড নাইট।